আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনাদের ইংরেজি শিক্ষক, পাশাপাশি আপনাদের মেন্টর। সবাই ভালো আছেন? সালমান ফার্সি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। সাথী বলছেন। আমাকে স্পষ্টত শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তো আপনারা, না? জি স্যার দেখা যাচ্ছে। জি, আচ্ছা, আপনাদের কি অবস্থা বলেন তো? 21 তারিখে তো পরীক্ষা, আজকে কত, 20? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার। ভেরি গুড। দেখি আপনার গ্যালারি মোড একটু জানতে, দেখি সবাই এসেছে নাকি। আচ্ছা, মাকসুদুল হাসানকে আনমিউট করে দেন। ওই যে নিচে, ওই যে বায়ে, হ্যাঁ ওনাকে। কি অবস্থা স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আসসালাম, আছি। ভালো আছেন না? জি আচ্ছা, স্যার, আপনি ভালো আছেন? প্রিপারেশনে কেমন অবস্থা? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। শেষ শেষ করতে হয়ে যাবে স্যার পারছেন? ইনশাআল্লাহ। শেষ করতে হ্যাঁ পেরেছেন? স্যার, এখনো বাকি আছে স্যার। বাট আজকের মধ্যে শেষ আসলে হবে কি? কয়েকটা অ্যাসাইনমেন্ট ছিল স্যার মাঝখানে, আচ্ছা ওগুলা করতে হয়েছিল। আচ্ছা, আজকের মধ্যে হবে না, কালকের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। কালকের মধ্যে না? আচ্ছা, তো যেটা বলছিলাম, আপনারা হয়তোবা ভুলে গিয়েছেন, মাকসুদুল ইসলাম সাহেবকে আমি যখন আমাদের অ্যাসাইনমেন্ট টেস্টটা হয়, তো সেই অ্যাসাইনমেন্ট টেস্টের সময় তিনি এর আগে একটাও অ্যাসাইনমেন্ট টেস্ট দেননি। তো সেক্ষেত্রে রিভিউ টেস্টের মধ্যে ওনাকে আমি বলেছিলাম আপনি সবগুলো টেস্টে দেখেন, এর মধ্যে আপনি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু শেষ করতে পারবেন ইচ্ছা করলে। এবং তাকে আমি সেই চ্যালেঞ্জটি দিয়েছিলাম, এবং দেখেন সে কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট টেস্ট সে দেয়নি, বাট রিভিউ টেস্টে সে সবগুলো সাবজেক্ট পড়ে ফেলতে পারছে। সেক্ষেত্রে এটা বেসিক্যালি বিসিএস এর স্ট্যান্ডার্ড, যে এই সময়ের মধ্যে আসলে পড়া সম্ভব। তো সেক্ষেত্রে আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিকের ক্লাস, যেহেতু আজকে আমরা কি বলে ভয়েসটা শিখবো, সেক্ষেত্রে এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। আর দেরি না করে আমরা টপিকে চলে যাচ্ছি। ঠিক আছে, আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। তো সেক্ষেত্রে ভয়েসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেখান থেকে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। সেক্ষেত্রে ভয়েস যখন কথাটি আমরা বলছি, একটু নোটে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব ভয়েসটা দিয়ে, ভয়েস যদি আমি বলি, ভয়েস কথাটির অর্থ আমার কাছে কি, বা ভয়েস মানে আমার কাছে কি, আমি আসলে ভয়েস কথাটি শুনলে আমার কাছে কি মনে হয়, একটু আমাকে কেউ কমেন্ট করে জানান তো আপনারা, যে ভয়েস মানে কি আপনার কাছে, ভয়েস মানে আপনার কাছে কি মনে হয়, একটু বলেন তো আমাকে কমেন্ট করে। ভয়েসের মানে কি? কুঞ্জমণি প্রথমেই ভুল করেছেন। মাকসুদুল ইসলাম, ভেরি গুড। আই লাইক ইউর অ্যান্সার। ইয়েতে যান, ব্যাকে যান। হ্যাঁ, ভেরি গুড। ইরফান ভালো বলেছেন, তানজিমও ভালো বলেছেন, সালমান ফার্সি, হ্যাঁ ঠিক আছে। আরো বলেন। দেখেন, ভয়েস যখন আমরা বলছি আমাদের প্রথমে মাথায় চলে আসে কি? বাচ্চ, যেটা আমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছি, কিন্তু ব্যবহার করি কি? ভয়েস যখন বলছি বাচ্চ, যে এটা কি আমরা খুব একটা ব্যবহার করছি আমাদের বাস্তব জীবনে? নর্মালি কি ভয়েসের কথা বললে আমরা কি বুঝি? কণ্ঠ, যেটা মাকসুদুল ইসলাম সাহেব শুধু লিখেছেন। ভয়েস মানে আমাদের কাছে স্বাভাবিক অর্থে কণ্ঠ, এবং এটার অর্থ জিজ্ঞাসা করার একটা কারণ আছে। আমরা ভয়েস এবং ন্যারেশনের মাঝে মাঝে মধ্যে ঝামেলায় ফেলে দিই, বা মাঝে মধ্যে প্যাচ লাগিয়ে ফেলি। আমরা বলি ভয়েস অর্থ, যেমন একজন বলেছেন কি ভয়েস অর্থ কি উক্তি, একজন ভয়েস অর্থ উক্তি বলেছেন। এই ভয়েস অর্থ উক্তি আমার কাছে কেন মনে হলো? কেননা আমি বাচ্চটাকে মুখস্থ করেছিলাম, সেজন্য আমার কাছে উক্তিটাও মুখস্থ ছিল। বেসিক্যালি বেসিকটা না বুঝে আমি একটু মুখস্থ বিদ্যায় চেষ্টা করেছি, সেজন্য আমার কাছে মনে হয়েছে ভয়েস অর্থ উক্তি হতে পারে। কিন্তু যখন আপনি দেখছেন ভয়েস কথাটি, আপনি যদি চিন্তা করেন সোজা বাংলা যে ভয়েস মানে কণ্ঠ, সেক্ষেত্রে আপনার কিন্তু আর উক্তি বাচ্চ এগুলো নিয়ে ঝামেলা পড়ার কথা না। আর উক্তি হচ্ছে বেসিক্যালি ন্যারেশন। এখন কথা হলো, স্যার ন্যারেশনকে কেন আমি ধরে নিয়ে আসলাম? ন্যারেশনে তো আজকে ক্লাস না। বেসিক্যালি ভয়েস যখন বলে, স্টুডেন্টরা ন্যারেশনকে ভয়েসের সাথে কম্পারিজন করে ঝামেলায় পড়ে যায়।
কোনটা ন্যারেশন কোনটা ভয়েস এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যায় স্টুডেন্টরা। অনেক সময় ন্যারেশনকে ভয়েস মনে করে, ভয়েসকে ন্যারেশন মনে করে। এটার একটা সূক্ষ্ম পার্থক্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনাদের খুব মজা লাগবে আমি বিশ্বাস করি। আপনি যদি বলেন ভয়েস, সেটা হচ্ছে আপনার কাছে হবে পেঁচানো কথা। এবং যখন আপনি বলছেন ন্যারেশন, তখন সেটা হয়ে যাচ্ছে গুটিবাজি করা। মানে আপনি যখন ভয়েস কথাটা বলছেন, ভয়েস মানে কি, আপনি এটাকে পেঁচাচ্ছেন, ভয়েসের কাজটা বেসিক্যালি পেঁচানো। সেক্ষেত্রে আপনি যদি দেখেন একটা সেন্টেন্সে যে জি ইনভার্টেড কমা অবশ্যই থাকবে, কিন্তু ভয়েসের কাজটা হচ্ছে একটা সেন্টেন্সের আগাকে মাথায় আনা, মাথাকে আগায় নেয়া, কথাটিকে সোজা একটা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা। অর্থাৎ আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়, অর্থ একই থাকে কিন্তু আমি পেঁচাচ্ছি শুধু শুধু কথাটিকে, এটা হচ্ছে ভয়েসের কাজ। কিন্তু যখন ন্যারেশনের কথা বলছেন, এই ন্যারেশনের কাজ বেসিক্যালি হয়ে যায় গুটিবাজি করা বা গীবত করা। অনেকে গীবত করা বলে থাকেন, আমি বলি গুটিবাজি করা, তাহলে মনে থাকে বেশি, কারণ আমরা নেগেটিভ ওয়ার্ড গুলো বেশি মনে রাখতে পারি। সেক্ষেত্রে এই যে ন্যারেশন কথাটা, এটা যদি গুটিবাজি করা আমরা চিন্তা করি, কেমন গুটিবাজি করেন? ধরেন আপনি আমার একটা সরাসরি একটা কথা বলছেন, ধরেন আপনি বলছেন যে জাহিদ সেইড, এরপরে আপনি যদি আমার সরাসরি একটা কথা বলেন, আমরা তো এতটুকু জানি যে কোনো মানুষের সরাসরি একটা ডিরেক্ট আমি যখন একটা উক্তির কথা বলবো সেটা ইনভার্টেড কমার ভেতরে হয়। এই ইনভার্টেড কমার ভিতরে ধরেন আমি বলছি আই এম ইটিং রাইস, জাহিদ স্যার সেইড আই এম ইটিং রাইস, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে বাচ্য, সরি এটা হয়ে যাচ্ছে উক্তি বা ন্যারেশন। আপনি যখন এটাকে আপনার ভাষায় বলবেন, এটা তো আমার কথা ছিল জাহিদ সেইড, তো সেক্ষেত্রে জাহিদ সেইডের ভেতরের যে কথাটা সেটা তো আমার মতো করে আপনি ইনভার্টেড কমায় দিয়েছেন যে আই এম ইটিং রাইস। কিন্তু আপনি আপনার ভাষায় যখন আরেকজনের কাছে বলবেন, সেক্ষেত্রে আপনি কি বলছেন? হি ইজ ইটিং রাইস। সেক্ষেত্রে এটাই হচ্ছে ভয়েস এবং ন্যারেশনের মধ্যে পার্থক্যটা, যে একটা হচ্ছে একজনের কথাকে ইনভার্টেড কমা তুলে দিয়ে বেসিক্যালি মানে তার যে মুখের ভাষাটা আছে সেই ভাষাটাকে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে না বলে তার নিজের মতো করে বলেছে, এটা হচ্ছে ন্যারেশনের কাজ। এবং ভয়েসের কাজ হচ্ছে পেঁচানো, একটা কথাকে পেঁচাতে থাকা, সাবজেক্টকে অবজেক্টে আনা, অবজেক্টকে সাবজেক্টে আনা, ভিতরে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মে নেওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আনা, এটা হচ্ছে ভয়েস। এইটা যদি আমরা বেসিকটা বুঝি সেক্ষেত্রে, এবং ভয়েসের ক্লাস নিয়ে যখন আমরা কথা বলছি, ভয়েসটা আপনাদের যাদের কাছে একটু কনফিউশন লাগে বা থাকে না যে অনেক সময় কনফিউজড হয়ে যান, আমি আপনাদের একটা টেকনিকে ভয়েস শেখাবো। এবং এই টেকনিকটা বুঝতে যতটুকু আমার জ্ঞান দরকার ততটুকু জ্ঞান আমরা এনশিওর করব প্রথমে, তারপরে আমরা সরাসরি টেকনিকে যাব। এখানে মুখস্থের তো প্রয়োজনই পড়ে না কোনো, মানে থাকে না মানে কি বলে যে এখানে মেমোরাইজেশনের কোনো জায়গা নাই, শুধু আপনি একটু চোখ খোলা যদি একটু রাখেন আর একটু যদি আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকে, ভয়েস আপনার সারা জীবনে আজকের পর থেকে যদি টেকনিকটা মানে বুঝে যান, সেক্ষেত্রে আজকের পর থেকে আপনার ভয়েস ইনশাল্লাহ ভুল হবে না। ঠিক আছে? তো ভয়েস সম্পর্কে যদি আমরা বলি, সেক্ষেত্রে যারা অনেকেই আছি চাকরি পরীক্ষা এখনো অ্যাপিয়ার করি নাই, ভয়েসে কেমন প্রশ্নগুলো আসে সেগুলো যদি একটু দেখে নেই, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেক্ষেত্রে আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। দেখেন, প্রিভিয়াস ইয়ারের ঠিক 45তম বিসিএস একটা প্রশ্ন এসেছে যে গ্রামার পড়তে বিরক্ত লাগে রুলস এর কারণে। কই স্যার, আমি তো জীবনে রুলস আপনাদেরকে পড়ালাম না, রুলস কবে আমি পড়ালাম? আমার তো মনে হয় না আমি রুলস পড়িয়েছি আপনাদেরকে। দেখেন, যখন বলছে শি প্লেইড অন দ্য ফ্লুট, অর্থাৎ সে বাঁশি বাজানো, মানে কি সে বাঁশি বাজাচ্ছিল, এরকম একটা কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে এটার প্যাসিভ ভয়েসটা কি হবে? হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স? অর্থাৎ একটা অ্যাক্টিভ ভয়েস থাকবে, আমাকে প্যাসিভটা করতে হবে। ঠিক আছে, ভালো কথা, একটা কোয়েশ্চেন আমরা দেখলাম। এরপরে যদি দেখি আমরা চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আই নো হিম। আই নো হিম কথাটার কারেক্ট প্যাসিভ ফর্ম কি হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। এরপরে যদি দেখি দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে এই যে কথাগুলো আছে এই কথাগুলোর কারেক্ট প্যাসিভ ফর্ম কোনটা হবে সেটা আমাকে জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ মোস্ট অফ দ্য কেসেস একটা ওয়ার্ড একটা সেন্টেন্স তুলে দিয়ে সেটার প্যাসিভ ফর্মটাকে বলা হচ্ছে যে এটার প্যাসিভ ফর্মটা কি হবে। সেক্ষেত্রে দেখেন, আমরা যদি একটা সেন্টেন্স, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনার কি লিখতে হচ্ছে কোনো কিছু, আপনার কাছে তো অপশন আছেই।
আপনি দেখতেই পাচ্ছেন এখানে 4টা অপশন আছে আপনার কাছে। সেক্ষেত্রে এই 4টা অপশনের যে কোনো একটা অপশন আপনার কাছে অ্যান্সার হবে, সেটা আপনি জানেন। এখন কথা হচ্ছে, এটা তো আপনার নিজের মতো করে বানাতে হচ্ছে না, এখানে ওরা বানিয়ে দিয়েছে, শুধু আপনি দাগিয়ে যাবেন যে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি বানানোটা তাদের হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে ভয়েসটা কিভাবে আমরা শিখবো, অবশ্যই এমন ভাবে শিখবো যেন অ্যাক্টিভ ভয়েসকে আমরা ধরতে পারি, প্যাসিভ ভয়েসকে আমরা ধরতে পারি। আমরা যেন আলাদা আলাদা করে দুটো যে ভয়েস আছে তাদেরকে যেন আমরা ধরতে পারি, তাদেরকে যেন আমরা বুঝতে পারি, সেই কাজটি আমরা করব। দেখেন, সেক্ষেত্রে আমরা মানে কাজটি অনেক সহজে এগিয়ে যাব কাজটিতে, ঠিক আছে? দেখেন, আমি যখন বলছিলাম যে ভয়েসের ব্যাপারে, এখন আমরা আসি ভয়েসের যতটুকু মানে আমার টেকনিকটা জানার জন্য আমার যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকুতে আমরা যাই। দেখেন, বলা হচ্ছে ভয়েস হচ্ছে কণ্ঠস্বর, ইংরেজি ব্যাকরণে মূলত বলা হয় বাচ্য। বাক্যের সাবজেক্ট কোনো কাজ নিজে করে না, সেক্ষেত্রে সাবজেক্টের উপর কোনো একটা কাজ এসে পড়েছে বা চাপিয়ে দেয়া হয়েছে, এরকম যখন বোঝানো হয় তাকে আপনি ভয়েস বলতে পারেন। এবং ভার্বের যে ফর্ম ব্যবহার করা হয়, মানে থাকে না যে কোনো একটা কাজের ক্ষেত্রে যখন আপনি বলছেন, এটার ক্ষেত্রে ভার্বের যে ফর্ম ব্যবহার করা হয় তাকেই ইংরেজিতে ভয়েস বলে, এবং সহজ ভাষায় ভার্বের প্রকাশভঙ্গিকেই ভয়েস বলা হয়। যেমন আই রাইট এ লেটার, আপনি যখন বলছেন আই রাইট এ লেটার, খুব সরল স্বীকারোক্তিতে একটা কথা বলছেন, আই রাইট এ লেটার। কিন্তু এটা যদি আপনি ভয়েসে পেঁচান, দেখেন এখানে ভয়েসের আবার দুটো পোর্শন আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অপরটি হচ্ছে প্যাসিভ ভয়েস। যেটা বলছিলাম পেঁচানো কথা, ভয়েস যেহেতু পেঁচানো কথা, প্যাসিভ ভয়েসটাই কিন্তু পেঁচানো কথা। এটা বানানোর কারণটা এই কারণেই, যাতে আপনি প্যাসিভ ভয়েসটা যে পেঁচানো সেটা আপনি যাতে ভালো করে মনে রাখতে পারেন। ভয়েস যেহেতু পেঁচানো কথা, প্যাসিভ ভয়েসটাই পেঁচানো কথা, বেসিক্যালি প্যাসিভ পথে পেঁচানো, পথে প্যাসিভ। সেক্ষেত্রে আই রাইট এ লেটার যখন বলছেন, সেটা যেমন অ্যাক্টিভে আছে, এ লেটার ইজ রিটেন বাই মি, এই যে আমার দ্বারা একটা একটা চিঠি লেখা হচ্ছে, এই যে উল্টো করে পেঁচিয়ে কথাটা বলছে না, এটাই বেসিক্যালি ভয়েসের কাজ, ঠিক আছে? তো সেই জন্য এ লেটার ইজ রিটেন বাই মি, আই রাইট এ লেটার, এই জাতীয় যে কথাগুলো আছে এগুলো বেসিক্যালি ভয়েসের কাজ করে থাকে। সেক্ষেত্রে অ্যাক্টিভে যখন একটা সরল বাক্য আপনি দেখছেন, খুব সহজ স্বীকারোক্তি, আমি একটা চিঠি লিখছি এবং একটি চিঠি আমার দ্বারা লেখা হয়, উল্টা করে কথাটাকে বলা হচ্ছে, এটাই হচ্ছে ভয়েসের বেসিক্যালি কাজ। এবং এরপরে যদি আমরা দেখি বাক্যের সাবজেক্ট চেনার নিয়ম কি, কেননা ভয়েস যখন আপনি করবেন সেক্ষেত্রে একটা বাক্যের সাবজেক্ট চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একটা বাক্যে যখন আপনি একটা বাক্যে সাবজেক্টকে বা ভার্বকে যখন আপনি প্রশ্ন করছেন কি করেছে অথবা কে করেছে, এই জাতীয় প্রশ্নগুলো দিয়ে আপনি যখন প্রশ্ন করছেন, সেক্ষেত্রে যে উত্তরটা পাওয়া যায় তাকে সাবজেক্ট বা কর্তা হিসেবে আমরা ধরে নিব। অর্থাৎ যদি আমি একটা সেন্টেন্সে প্রশ্ন করি আই রাইট এ লেটার, যদি আমি প্রশ্ন করি কে লিখেছে, কে করছে, সেক্ষেত্রে আই হয়ে যায় সাবজেক্ট। এবং এরপরের সেন্টেন্সে দেখেন এ লেটার ইজ রিটেন বাই মি, আমি যদি প্রশ্ন করি কি করেছে, সেক্ষেত্রে একটা চিঠি লিখেছে। অর্থাৎ এই যে এ লেটারের কথাটা বলছেন আপনি, আই রাইট এ লেটারের কথা বলছেন, আপনি খুঁজে পাওয়ার একটাই ধরন, একটাই ওয়ে, যেটা হচ্ছে আপনি কি বা কে দ্বারা প্রশ্ন করবেন। একটা সেন্টেন্সের যে ভার্বটি আছে সেই ভার্বকে কি বা কে দ্বারা প্রশ্ন করবেন, সেক্ষেত্রে আপনার বাক্যের কর্তাটি চলে আসে। যারা এই বেসিকটা জানেন তাদের তো মানে এটা তো জানার কথা, বাট যারা জানেন না তারা একটু ছোট করে লিখে নেবেন যে সাবজেক্ট যদি আমি চিন্তা হয়, সেক্ষেত্রে আমি ভার্বকে কে করেছে বা কি করেছে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই বেসিক্যালি সাবজেক্ট। এটা লিখে নেবেন যারা এটা এই বেসিকটা যদি আইডিয়া না থাকে। এরপরে দেখেন অ্যাক্টিভ ভয়েস বা যে সক্রিয় ক্রিয়ার কথা বলা হচ্ছে। যেমন কোন একটা বাক্যে যখন সোজা সাপটা একটা কথা বলা হয়, একটা মানে কি বলে একটা কর্তা যখন একটা অ্যাক্টিভ অবস্থায় থাকে, ফর এক্সাম্পল একটা সাবজেক্ট, ধরেন আমি একটি কাজ করছি, খুব সরল স্বীকারোক্তিতে আমি কথা বলছি, আই ট্রাইস, খুব সরল কথা, এখানে কোনো প্যাচ নাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি কাজটি করছি, কোনো প্যাচের কিছু নাই। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, কোনো প্যাচের কিছু নাই। হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট, কোনো প্যাচ দেখছি না। অর্থাৎ এই সোজা সাপটা কথা যখন আমরা বলছি, এই সোজা সাপটা কথাগুলোই বেসিক্যালি একটা অ্যাক্টিভ ভয়েস হয়ে থাকে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস মানে সোজা কথা, এবং প্যাসিভ ভয়েস যদি এরপরে যায় সেটা হচ্ছে পেঁচানো কথা। অর্থাৎ ওই যে পেঁচিয়ে একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে একটা প্যাসিভে পেঁচিয়ে টেচিয়ে তারপরে নিয়ে এসেছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন যদি কোনো একটা ভার্ব মানে একটা বাক্যে সাবজেক্ট নিচে নিষ্ক্রিয় থাকে,
অন্যের কোনো একটা কাজ তার উপরে এসে চেপে পড়েছে এরকম বোঝানো হয়, বা অন্যের একটা কাজ আপনার উপরে আরোপিত হয়ে গিয়েছে এরকম বোঝানো হয়, সেক্ষেত্রে সেটাকে প্যাসিভ ভয়েস বলে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন এ লেটার ইজ রিটেন বাই মি, কথাটা কি সোজা কথা বলেন তো? এ লেটার ইজ রিটেন বাই মি মানে কি আমার দ্বারা একটা চিঠি লেখা হয়, এটা তো সোজা কোনো কথা না, অবশ্যই এটা একটা পেঁচানো কথা। আমি এটা কি বলতে পারতাম কি আই রাইট এ লেটার, খুব সহজ একটা কথা বলতে পারতাম, কিন্তু আমি যখন বলছি এ লেটার ইজ রিটেন বাই মি, এই কথাটি কিন্তু একটু পেঁচানো হয়েছে, সেক্ষেত্রে এটা একটা প্যাসিভ ভয়েস। সিমিলারলি রাইস ইজ ইটেন বাই মি, যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, আমি এটাকে সহজভাবে কি বলতে পারতাম, আই ইট রাইস, আমি ভাত খাই, সহজভাবে বললে আই ইট রাইস হয়। কিন্তু এটাকে যখন আমি পেঁচাচ্ছি রাইস ইজ ইটেন বাই মি, কত পেঁচিয়ে টেচিয়ে কথাটা বলছি, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে মূল পার্থক্য। প্যাসিভ ভয়েসে পেঁচানো হবে, অ্যাক্টিভ ভয়েসে সোজা সাপটা কথা বলা হবে, ঠিক আছে? এরপরে দেখি অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস চেনার যে সহজ উপায় সেটা আছে, বা যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার গুলো, যে ব্যাপারগুলো আমরা এতক্ষণ বলেছি, যে টেন্সের যে স্বাভাবিক স্ট্রাকচার সোজা সাপটা যে কথাটা আছে সেটাই অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ আই ট্রাইস, আই গো টু স্কুল, আই গো টু কলেজ, আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু বিদ্যাবাড়ি, আই ওয়েন্ট কি বলে আই এম গিভিং বিসিএস এক্সামিনেশন, দুনিয়ার যত সহজ কথা আছে সব অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি বলা হয় যে আমি আমার দ্বারা কোনো একটা কাজ করা হচ্ছে, আমার দ্বারা বিসিএস পরীক্ষা দেয়া হচ্ছে, আমার দ্বারা বাজারে যাওয়া হচ্ছে, আমার দ্বারা ক্লাস করানো হচ্ছে, এই যে পেঁচানো কথাগুলো বলছি সেটাই বেসিক্যালি প্যাসিভ ভয়েস। এবং একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে প্যাসিভ ভয়েসে সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অর্থাৎ প্যাসিভ ভয়েস আপনি যখন একটা সেন্টেন্সে দেখবেন তখন অবশ্যই 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 সেটা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং অক্সিলারি একটা ভার্ব বসবে, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে থাকে আর কি। ঠিক আছে, এই জায়গাটা একটু আপনারা লিখে নিন, একবারে পুরো বেসিকটা এই জায়গার মধ্যে আছে, কেননা এরপরে যদি যাই এই জায়গাগুলো আমাদের কাজে লাগবে। যে নর্মাল স্ট্রাকচারটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এবং ভার্ব টেন্সের টেন্স নিয়ম অনুযায়ী, কিন্তু প্যাসিভ ভয়েস হচ্ছে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এটা হচ্ছে বেসিক একটা কথা, আমরা এটা জানি, কিন্তু তাও এটা লিখে নেই, কেননা একটা সিকোয়েন্স আমরা মেনটেন করছি। লিখে ফেলেন, লিখে হলে ডান লিখবেন। Firstly, I'm grateful to my father who started to teach me basic English grammar from a very young age. Now Vidyavar is helping me to rehearse all the rules again. Thank you, sir. আচ্ছা, most welcome, sir. সুজয় মন্ডল বলছেন। লেখা হলে ডান লিখবেন। টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার গুলোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব সবসময় টেন্সের নিয়ম অনুযায়ী বসবে, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এটা হচ্ছে বেসিক। আচ্ছা, ডান। এবার আছেন, তারপরে আমরা দেখি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বানানোর যে বেসিক নিয়ম সেটাও আপনারা লিখে ফেলেন। বেসিক্যালি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, এটা মুখস্থ কথা, আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে, প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব বসবে, এরপরে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এটা এইভাবে না লিখে আপনারা এই স্ট্রাকচারটা লিখে ফেলেন। স্ট্রাকচারটা লিখে ফেলেন, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, যেটা স্ট্রাকচার বেসিক্যালি। এটা আমি আপনাদেরকে পড়াবো না, এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই দেখানো, আমি আপনাদেরকে টেকনিকটা পড়াবো। এটা আপনারা লিখে রাখেন হাতায়, খাতায় লিখে রাখেন যে উল্লেখ্য যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই ব্যবহৃত হয়। এটা খুব মজার একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। উল্লেখ্য যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই ব্যবহৃত হয়, তবে বিশেষ পরিবর্তনও রয়েছে, সেই পরিবর্তনও আমরা দেখব। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এটা হচ্ছে
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেসিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। ঠিক আছে, হয়ে গেলে ডান লিখবেন। হয়েছে কি আপনাদের? ডান, ভেরি গুড। এবার আসেন আমরা ঠিক যেই জায়গায় টেকনিকটা আসে সেই জায়গায় আমরা আসি। বেসিক্যালি অ্যাক্টিভ ভয়েসের থেকে প্যাসিভ ভয়েস আমরা যখন করছি, একটা জায়গা আছে, আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে আমাদের কখনো কোয়েশ্চেন মিস হতে পারে না। সেই খেয়াল করার জায়গাটা কি, অবশ্যই আমাদের টেন্সের যে অক্সিলারি ভার্ব গুলো আছে সেই অক্সিলারি ভার্ব গুলো জানতে হবে। আসেন একটু টেন্সের অক্সিলারি ভার্ব গুলো দেখে নিই। কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসে সেটা একটু এক নজরে দেখে নিই। আপনারা জানেন, বাট তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। যখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করছেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে কি am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am, is, are ই থাকে, কিন্তু ভার্বের সাথে আইএনজিও যুক্ত হয়। প্রেজেন্ট পারফেক্টে কি থাকে? প্রেজেন্ট পারফেক্টে থাকে হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকে? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been, has been, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা তো থাকে, আপনারা জানেন, এবং এরপরে থাকে কি ভার্বের সাথে আইএনজি। পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি? ওয়াজ, ওয়্যার। এরপরে যদি দেখি পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কি? পাস্ট পারফেক্টে থাকে হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকে? হ্যাড বিন। ফিউচারে কি থাকে? ফিউচার ইনডিফিনিটে থাকে শ্যাল অথবা উইল। ফিউচার কন্টিনিউয়াসেও শ্যাল উইল থাকে। ফিউচার পারফেক্টে থাকে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। নিশ্চয়ই আমি পাগল হয়ে যাই নাই যে আমি এই ব্যাপারগুলো এখন মানে কি বলে যে আপনাদেরকে আবার রিক্যাপ করা শুরু করলাম। এটার একটা কারণ আছে, আমাদের টেকনিকটা নিশ্চয়ই, মানে টেকনিকের জন্য এই অক্সিলারি ভার্বটা একটু কাজে লাগবে। আসেন এবার দেখে নেই আপনারা কি বেসিক্যালি মানে কোন জায়গার মধ্যে আইএনজি হবে। কন্টিনিউয়াস মানে আইএনজি, ব্যাপারগুলো তো আপনারা জানেন। এরপরে দেখেন, যখন দেখছেন আপনি একটা টেন্সকে আপনি কি বলে অ্যাক্টিভ স্ট্রাকচার থেকে প্যাসিভ স্ট্রাকচার করছেন, তখন কিভাবে আমরা করি দেখেন। যখন বলা হচ্ছে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, দেখেন এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে অবজেক্ট হয়েছে সাবজেক্ট। রাইস ছিল পেছনে, এটা হয়েছে সামনে। আই ছিল সামনে, এটা হয়েছে পেছনে।
মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা অবশ্যই থাকতে হবে। প্যাসিভ ভয়েস মানে পেঁচানো কথা হতে হলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতেই হবে, না হলে পেঁচানো কথা হবে না। সেক্ষেত্রে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন আমরা দিলাম, এরপরে কি একটা বাই বসালাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, যেটা ক্ষেত্র বিশেষ পরিবর্তন আছে, বাট মোস্ট অফ দ্য কেসেস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বাই বসে। এবং আর একটা জায়গা যদি দেখি আমরা, অ্যাডিশনাল একটা জিনিস যুক্ত হয়েছে, যেটা ইজটা কি, বেসিক্যালি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে যেই টেন্সে আছে সেই টেন্সের অক্সিলারি ভার্বটা আপনি বসাতে হবে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আই ট্রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আছে আই ট্রাইস, এবং এটা যখন আপনি প্যাসিভে করবেন প্রেজেন্ট ইনডিফিনিটের, রাইস ইজ, অ্যাডিশনাল একটা কথা যুক্ত হবে। অর্থাৎ একটা কথা যে অ্যাডিশনাল যুক্ত হচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই অ্যাডিশনাল কথাটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, যেটা ওই টেন্সেরই অক্সিলারি ভার্ব। এরপরে দেখেন, যখন আমি অন্য যে টেন্সে আছে দেখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমি বলছি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, সেক্ষেত্রে এটাকে যদি আমি প্যাসিভ করি, রাইস আনবো প্রথমে, অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে আমি অবজেক্টে নিয়ে যাব, তারপরে ইটিং এর জায়গায় কি, যেহেতু আপনার ইটিং আছে সেক্ষেত্রে বিং হবে অবশ্যই, এবং ইজ কথাটি চলে আসছে এখানে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ইজ চলে আসছে, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চলে আসছে। সেক্ষেত্রে এই জায়গার মধ্যে অ্যাডিশনাল কি যুক্ত হলো, বিংটা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, কেননা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, এখানে এই জন্য বিং হয়েছে। কিন্তু অ্যাডিশনাল খেয়াল করেন তো কি হয়েছে, ইজ কথাটি এসছে, ঠিক আছে, ইজ কথাটি সাথে বিং কথাটি যুক্ত হয়ে বেসিক্যালি এই বিংটা হয়ে যাচ্ছে একটা অ্যাডিশনাল ওয়ার্ড, যেটা এই ভার্বটা, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা কিন্তু আপনি এম এখানে দেখতে পাচ্ছেন, এম যেহেতু আছে ইজ এখানে মিলিয়ে ফেলতে পারছেন যে এখানে এই টেন্সে আছে, এখানে এই টেন্সে, বাট অ্যাডিশনাল কথাটা যদি আপনি দেখেন এখানে বিং যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে টেন্সটা আছে এটা কন্টিনিউয়াস ফর্মে যে আছে সেটা বোঝানোর জন্য বিং যুক্ত হয়ে যাচ্ছে, এখানে অ্যাডিশনাল কথাটাই বিং। সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় একটা অ্যাডিশনাল কথা যুক্ত হবে, সেই অ্যাডিশনাল কথাটা ওই টেন্সকে ডিফাইন করার জন্য। আই হ্যাভ ইটেন রাইস, রাইস প্রথমে আসবে, আই প্রথমে গিয়ে অবজেক্টিভ ফর্ম হবে, অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম মি বসবে, রাইসটা প্রথমে আসবে, রাইস হ্যাজ বিন, দেখেন হ্যাভ থাকলে হ্যাজ হবে, কেননা ওই টেন্সকে ডিফাইন করছে, এবং অ্যাডিশনাল কথাটা কি এখানে, বিন, অ্যাডিশনালি যুক্ত যে কথাটি হয়েছে সেটা হচ্ছে বিন, যেই টেন্সে আছে ওই টেন্সের অক্সিলারি ভার্বটি বসে পাশাপাশি একটা ছোট কথা, একটু আলোটা কমালে ভালো হতো। আচ্ছা, আলোটা কি, আলো কিসের আলো দেখেন তো একটু, মানে আমাদের কি লাইট বেশি পড়ে গেল নাকি ইয়েতে, স্ক্রিনে? আপনাদের কি লাইট বেশি লাগছে স্ক্রিনে? সবাই তো নরমাল। আচ্ছা, এর থেকে কমালে স্যার আবার আপনারা দেখবেন না, বেশি হয়ে যাচ্ছে তো এবার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আমরা যেটা বলছিলাম যে যেই টেন্সে আছে সেই টেন্সের অক্সিলারি ভার্বটা বসবে, পাশাপাশি একটা অ্যাডিশনাল ওয়ার্ড বসবে, যেই টেন্সে ছিল সেই টেন্সের অক্সিলারি ভার্ব বসবে, পাশাপাশি একটা অ্যাডিশনাল ওয়ার্ড বিং বসেছে, যেই টেন্সে ছিল সেই টেন্সেরই অক্সিলারি ভার্ব বসবে, পাশাপাশি একটা অ্যাডিশনাল ওয়ার্ড বসবে। এখন যেই টেন্সে আছে সেই টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবেই তো এটা বেশি, আর কোনো অ্যাডিশনাল তো দরকার নেই, এটাই তো অক্সিলারি ভার্বটাই তো অ্যাডিশনাল হিসেবে বসছে, কেননা এখানে অক্সিলারি ভার্বটা ছিল না। এরপরের যদি দেখি, আই হ্যাভ ইটেন রাইসের কথাটা যেটা বলছি, এই হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে ছিল, হ্যাজ বসেছে, অ্যাডিশনাল কথা বসেছে কি, বিন। সেক্ষেত্রে যেই টেন্সে আছে সেই টেন্সে নিয়ে গিয়ে আমি শুধু একটা ওয়ার্ড যুক্ত করব, যেটা আমাদের খেয়াল রাখতে হবে। আই এট রাইস পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেক্ষেত্রে এখানে অ্যাডিশনাল কথা যদি যুক্ত করি, সাবজেক্টকে অবজেক্ট আনে, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে এসে অ্যাডিশনাল কথাটা কি হয়ে যায়, ওয়াজ, ওই টেন্সেই আছে, ওই টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে, কেননা এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, আই ট্রাইস, সেক্ষেত্রে এখানে অক্সিলারি ভার্বটাই অতিরিক্ত হিসেবে বসেছে। আই ওয়াজ ইটিং রাইস, অক্সিলারি ভার্ব ওয়াজটাই বসেছে, অ্যাডিশনাল কি বসেছে, যুক্ত হয়েছে বিং কথাটা ওই টেন্সকে ডিফাইন করার জন্য। আই হ্যাড ইটেন রাইস, রাইস হ্যাড বিন যুক্ত হয়েছে শুধু ওই টেন্সের একটা অক্সিলারি ভার্বের সাথে একটা কথা, অর্থাৎ টেন্সকে ডিফাইন করার জন্য বসছে, অর্থাৎ
টেকনিকটা যেটা সেটা যদি সোজা বাংলায় বলতে চাই, যেই টেন্সে আছে সেই টেন্সে আমার রাখতে হবে এবং তার সাথে একটা অ্যাডিশনাল কথা যুক্ত হবে। এটা হচ্ছে আমি চোখ দিয়ে খেয়াল করে দেখবো যে এই টেন্সে, ধরেন আমার এখানে ওয়াজ আছে, এখানে আমার অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ আছে, প্যাসিভ ভয়েসে আমি হ্যাড করতে পারবো না, কিন্তু আমার ওয়াজ নিয়েই কাজ করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আমার হ্যাভ আছে, আমি হ্যাভ থেকে বড় জোর হ্যাজ করতে পারি, আমি হ্যাভ থেকে কিন্তু ওয়াজ বা শ্যাল করতে পারবো না। এইটা যদি আমি টেকনিকটা খেয়াল করি, আমার কাছে ভয়েস আর আটকাতে পারবে না আমাকে। এরপরে দেখেন আই শ্যাল ইট রাইস, এই অক্সিলারি ভার্ব শ্যাল আছে, সেক্ষেত্রে এর সাথে অ্যাডিশনাল কি বসতে পারে? রাইস উইল বি ইটেন বাই মি। আই শ্যাল বি ইটিং রাইস, রাইস উইল বি সাথে বিং যুক্ত হয়েছে ইটেন বাই মি, অর্থাৎ যেই টেন্সে আছে সেই টেন্সের থেকে শুধু তার সাথে একটা অ্যাডিশনাল কথা যুক্ত হয়ে যাবে। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, রাইস উইল হ্যাভ ইটেন বাই মি, উইল হ্যাভ বিন ইটেন বাই মি, অর্থাৎ এর সাথে একটা অ্যাডিশনাল কথা যুক্ত হয়েছে। বেসিক্যালি যে ইয়েটার কথা বলছি, শ্যাল বা উইলের যে কোনো একটা ব্যবহার হলে হয় নাকি? হ্যাঁ, শ্যাল বা উইলের যে কোনো একটা ব্যবহার করলে হয়, বাট মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা করা হয় না, উইলের ব্যবহারটা করা হয়। শ্যাল হয়ে যায় বেসিক্যালি ফার্স্ট পার্সনের সাথে, কিন্তু উইল হয়ে যায়, মানে উইলটা আপনি মডার্ন ইংলিশে গ্রামারে সবার সাথেই ব্যবহার করা যায়, শ্যালটা একটু কম ব্যবহার করা হয়। সেক্ষেত্রে উইলটা সব জায়গায় যায়, কিন্তু শ্যাল ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া আসলে ব্যবহার করা উচিত না। এরপরে দেখেন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এবং যখন বলছে রাইস উইল হ্যাভ বিন, অ্যাডিশনাল কথা যুক্ত হয়েছে বিন। এই জায়গাটা যদি খেয়াল করেন, এবার আমরা শুধু এই জায়গাটা দেখে প্রশ্ন সলভ করব, দেখি আমরা পারি কিনা। দেখেন তো, শি প্লেড অন দ্য ফ্লুট, কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? ওয়াজ হবে। চারটাতে ওয়াজ আছে, যে স্যার এই টেকনিকে তো চারটাতে ওয়াজ আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? বাদ দিব কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বলে, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার তো কখনো কন্টিনিউয়াস হবে না, বিং তো আর কখনো হবে না, বিং হবে না, প্রথমেই আমরা বাদ দিয়ে দিলাম। দ্য ফ্লুট ওয়াজ প্লেড টু হার, এখানে প্লেড টু হার মানে কি? তার জন্য বাঁশি বাজানো হচ্ছিল। বেসিক্যালি সেন্টেন্সটা হচ্ছে শি প্লেড অন দ্য ফ্লুট, মানে সে বাঁশি বাজাচ্ছিল। দ্য ফ্লুট ওয়াজ প্লেড টু হার মানে কি? তার জন্য বাঁশি বাজানো হচ্ছিল। সেন্টেন্সটা ভুল আছে, এখানে যে কোয়েশ্চেন ছিল তার সাথে মিল নেই। দ্য ফ্লুট ওয়াজ প্লেড বাই হার, সেটা হতে পারতো, আমরা যে এতক্ষণ দেখেছি সেটা হতে পারতো, কিন্তু প্লেড অন পুরোটা কথা, এখানে অনটা কিন্তু প্রিপোজিশন না, প্লেড অন বেসিক্যালি হচ্ছে বাজানো। প্লেড অন দুটো কথাই বেসিক্যালি বোঝানো হয়, প্লেড অন যে যুক্ত হয়, প্লেডের সাথে অন যুক্ত হয়ে বেসিক্যালি বোঝানো হয় বাজানো। সেক্ষেত্রে স্যার আমাদের সবাইকে ক্লাস শেষে কথা বলার পারমিশন, হ্যাঁ অবশ্যই কথা বলার পারমিশন পাবেন। তো সেক্ষেত্রে যখন প্লেড অন বলছি, এই প্লেড অনটা বেসিক্যালি যখন বোঝানো হয় তখন বোঝানো হয় বাজানো। সেক্ষেত্রে এই অনটা কিন্তু প্রিপোজিশন না, এই অনটা বেসিক্যালি প্লেডের সাথেই একটা কথা। সেক্ষেত্রে সেইভাবে যদি দেখি, দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার, প্লেড অন বাই হার, এটা গেল একটা প্রশ্ন। এরপরের প্রশ্নটা দেখেন, আই নো হিম, কোন টেন্সে আছে একটু খেয়াল করে দেখেন তো। এটার অ্যান্সার করেন আপনারা এবার। যেই স্ট্র্যাটেজি দেখিয়েছি সেই স্ট্র্যাটেজিতে অ্যান্সার করেন, যেই স্ট্র্যাটেজি দেখিয়েছি সেই স্ট্র্যাটেজিতে অ্যান্সার করেন, দেখি পারেন কিনা। ভেরি গুড, সবাই পারছেন। একজন ভুল করেছেন, সাজিয়া না, সাজিয়া না, একজন রাজীব ভুল করেছেন, রাজীব ভুল করেছেন। এখানে একটা কথা আছে, যারা এটা লিখছেন তারাও আপাতত কারেক্ট, যারা এটা লিখছেন তারাও আপাতত কারেক্ট, অর্থাৎ এ এবং ডি যারা লিখছেন তারা আপাতত কারেক্ট, ঠিক আছে। ফারজানা, এটা আপনি কি বললেন? বি কেন হবে? এটা ওয়াজ কেন হবে? এটা ওয়াজ কেন হবে? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আই নো হিম, আই নো হিম তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আই নো হিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো সেক্ষেত্রে বি কোনোভাবে এটা আনসার হবে না, বি তো ওয়াজ হয়ে যায়, পাস্ট ইনডিফিনিটে চলে যায়। যারা এ বলছেন তারা আপাতত আমার কাছে কারেক্ট, যারা ডি বলছেন তারা আপাতত আমার কাছে কারেক্ট। কেননা আমি যতটুকু এখন পর্যন্ত পড়িয়েছি ততটুকুর মধ্যে এটাও অ্যান্সার হতে পারে, আর ডি যারা বলছেন তারা জানেন, মোটামুটি তারা জেনে বলছেন যে ডি অ্যান্সারটা। কেননা নোনের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, এটা যারা জানেন তারা হয়তোবা ইয়েটা লিখে দিয়েছেন, যে কি বলে বি 100%, স্যার কি বলে বি 100% কিভাবে হয়? জুনিয়র মুন্সি, ওনাকে আনমিউট করে দেন তো, স্বচ্ছকে আনমিউট করে দেন তো, এত কনফিডেন্টলি ভুল কিভাবে বলেন?
আপনি তো খুব অ্যাক্টিভ স্টুডেন্ট আমার, আপনি এত কনফিডেন্টলি ভুল বললে তো আমি আসলে ইয়ে হয়ে যাই। সেক্ষেত্রে দেখেন, যখন আপনি বলছেন নোন টু, এই নোন এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, সব ক্ষেত্রে বাই হয় না, কিছু কিছু এক্সেপশন আছে যে ব্যাপারগুলো আলাদা আলাদা করে আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে হ্যাঁ, ওই যে বি লিখতে গিয়ে সে ডি লিখেছে। জি, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। সরি হ্যাঁ স্যার, বিক্রমজিৎ সাহেব, বি হ্যাঁ। লিখতে দিয়ে স্যার বি লিখে ফেলছি স্যার। এটাই বলছে, আপনি অ্যাক্টিভ স্টুডেন্ট হয়ে আপনি এরকম উল্টাপাল্টা বলে, আমি তো বলি কি বলে ওনারা অ্যাক্টিভ। ওই যে ফারজানা একটু আগে ভুল করলো, ওনাকে একটু আনমিউট করে দেন, ফারজানাকে আনমিউট করে দেন। এরপরে যেটা ফারজানা, ফারজানা আক্তার, হ্যাঁ ওনাকে বলেন তো স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এরপরে যে ব্যাপারটা আমরা বলছিলাম যে আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই, আপনি হেডফোনস নিয়ে তারপরে ইয়ে করেন, বাট বেসিক্যালি পার্টিসিপেট করতে হবে ক্লাসের মধ্যে, কেননা আমরা কিন্তু মানে ভিডিও দেখছি না, আমরা ক্লাস করছি। সেই ক্লাসের যে ভাইবটা আছে সেই ভাইবটা আমরা অবশ্যই রাখবো সাথে। আমি মানে ভয়েসের ক্লাসটা কিন্তু আমি প্রচুর আপনাদের সাথে কথা বলবো, প্রচুর আমি কোয়েশ্চেন করবো যে এটা কি হবে সেটা কি হবে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে যখন আমরা সামনে যাব আমাদের ক্লাসে পার্টিসিপেশন কিন্তু বাড়বে। এটা পার্টস অফ স্পিচ না যে আমরা শুধু শুনে গেলাম এরপর আমরা বুঝে গেলাম, ভয়েস ন্যারেশন এসবের ক্লাসে অনেক পার্টিসিপেট করতে হয়। ঠিক আছে, তো যখন বলছিলাম যে হি ইজ নোন টু মি, এই যে নোন কথাটা আছে, এই নোনের পরে সবসময় টু বসবে, নোনের পরে বাই বসে না, কিন্তু এই জিনিসটা আমি এখন আপনাদেরকে শেখাইনি। সেজন্য এই দুটো যারা বলেছেন সেই দুটো আমার কাছে খুব একটা খারাপ অ্যান্সার মনে হয়নি। একটা মানে থাকে না, এই দুটোর একটা যারা বলেছেন তারা মোটামুটি কারেক্ট, কেননা আপনার এই দুটো হতে পারে, এখন টু যে হবে সেটা আমরা এখন জানতে পারবো। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা আমরা আর একটু পরে যাচ্ছি। এরপরে বলেন, এটাও এখন না, এটাও এখন না, না আচ্ছা এটা না, এটা এখন না। আচ্ছা এটা বলেন তো, হি টুক মি দেয়ার, এটা বলেন তো, হি টুক মি দেয়ার, এটা আমাকে একটু করে দেন, এটার অ্যান্সার কি হবে? ভেরি গুড, ভেরি গুড। হুম হুম ভেরি গুড, সবাই পারছেন, ভেরি গুড, ভেরি গুড। দেখেন, স্ট্র্যাটেজিক্যালি আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম, এটা সবাই বলছেন। আই ওয়াজ টু বি তো এখানে হবেই না, এখানে বলা হচ্ছে হি টুক মি দেয়ার, পাস্ট ইনডিফিনিটে আছে, সেক্ষেত্রে ওয়াজ দিয়ে অবশ্যই হবে, এখানে তিনটা ওয়াজ আছে, এটা যে হবে না এটা প্রথমে আমরা বাদ দিলাম। এরপরে এটার পরে আছে টু বি এখানে কেন হবে, এটা তো ইনফিনিটিভ বোঝানো হয়, কাজটা তো এটা ফাইনিট ভার্ব, সেক্ষেত্রে এটাও হবে না। হি ওয়াজ ট্রাইং টু টেক মি দেয়ার, এটা কোনোভাবেই কন্টিনিউয়াস টেন্সের কথা বলছে না, সেক্ষেত্রে আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম, এটা হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা এটা বলেন তো, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওয়ান্ডেড ম্যান, এটা কি হবে বলেন তো একটু আমাকে, লবকুশকে আনমিউট করে দেন। জি লবকুশ বলেন তো স্যার। হ্যাঁ আপনি তো আনমিউট করা আছেন, বলুন স্যার, আমি শুনতে পাচ্ছি। স্যার সেকেন্ড হবে স্যার, Second বিং হবে? হবে, বিং 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 বিং। হুম তাই? কেন বিং হবে কেন? ওই যে ওয়ারের সাথে বিং হয়। ওয়্যার এর সাথে একটা বিং যুক্ত হয়, অ্যাডিশনাল শব্দটা কি হয়েছে তাহলে, তাহলে এখানে বিং কথাটি যুক্ত হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এত কিছুকে আমার চিন্তা করতে হচ্ছে, আমি শুধু টেকনিক দিয়ে পেরে যাচ্ছি না জিনিসটা। মাঝে মধ্যে স্যার যদি টু যুক্ত হয়ে যায় ভেজাল হয়ে যায়, তো মাঝে মধ্যে না না, ওয়ান দিয়ে ওইটা দিলে আমরা হয়। এখনো যাই নাই, ওই জায়গায় Option এখনো যাই দিলে নাই। সমস্যা হয়ে যায়। ওই জায়গায় আমরা এখনো যাবো, আপনার কোনো জায়গায় আমি বাকি রাখবো না, তো ওই জায়গায় আমি যে তারপরে এখন আমি দেখাচ্ছি যে স্যার একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ 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 বলুন। স্যার আমাদের টেনের সময় তো ওই যে বাই মি পড়তো টেন্সে, ভয়েসটা প্রথমটা যে করালেন, আমি বুঝি না, আবার বলেন তো। মানে ক্লাস 9-10 এর ভিতরে ওই যে আই নোন বাই হিম, বাই ইউ হিম বললাম না, ওইটা তো আমরা টু পড়ি নাই, সবসময় বাই পড়ে আসছি বাইপুর ওই আসছেন? বিষয়ে। কি বলেন, হ্যাঁ হ্যাঁ, নুনের সাথে তো সবসময় টু হয়। তো আমাদের সময় তো ওই বাই পড়াইতো। উম আমি ঠিক শিওর না স্যার, আসলে আমি আমি টু পড়েছি, আমার কাছে মনে হচ্ছে আমি টু পড়েছি, তো সেক্ষেত্রে আমি আসলে শিওর না। হ্যাঁ সবাই টু পড়ে আসছে বলছে, হয়তো বা আপনি মানে আপনার বইয়ে হয়তো বা একটু ইয়ে ছিল আর কি, তো সেক্ষেত্রে আচ্ছা। এবার আসেন, সবাই টু পড়ে আসছে বলছেন, এই যে লবকুশ বলছিলেন না আমার সাথে,
জি স্যার। হ্যাঁ, দেখেন তো এই যে আপনি বুঝলেন কিভাবে, প্রথমটায় যেহেতু এখানে দ্য ওয়্যার আছে, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে ওয়্যার হেল্পিং, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটাই আমাকে ধরতে হবে। অ্যান্সার কি হতে পারে, হয় এটা হেল্পিং আছে কথাটা, এবং নয়তো এটা। বাদ যাবে কি, এটা যে শুরুতেই বাদ আমরা বুঝতেছি, কারণ এখানে কন্টিনিউয়াস এর কোনো কিছুই বলা নেই। এরপরে দেখেন দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ টু বি হেল্প বাই সাম চিলড্রেন, এটারও কোনো ব্যাপার না, এটা যে হবে না সেটা আমরা বুঝলাম কেন, আইএনজি যুক্ত কোনো কিছুই নাই, আইএনজি যুক্ত কোনো কিছুই নাই। সেক্ষেত্রে এই দুটো হলো না, এখন মাঝখানের দুটো আমার বাকি থেকে যায়। মাঝখানের একটার মধ্যে বলা হচ্ছে দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ হেল্পিং সাম চিলড্রেন, কথাটার অর্থ কি হয়, যে আহত ব্যক্তিটা শিশুদেরকে সাহায্য করছিল, দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ হেল্পিং সাম চিলড্রেন। কিন্তু এটার কিন্তু বেসিক্যালি সেন্টেন্সটাই কারেক্ট না, কেননা সেন্টেন্সে বলা হচ্ছে সাম চিলড্রেন ওয়্যার হেল্পিং দ্য ওয়ান্ডেড ম্যান, অর্থাৎ আহত বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ছেলেরা, কিছু বাচ্চারা সাহায্য করছিল, এটাও অ্যান্সার না। সেক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। আই হ্যাড রিটেন দ্য লেটার, এটা আমাকে বলেন তো, কেউ একজন গ্যালারি মোডে যান, এটা আমাকে বলেন তো, আপনারা কমেন্ট করতে থাকেন, আমি একজনকে জিজ্ঞাসা করছি, এটা আমাকে স্যার আমি বলবেন। বলি, না আপনি না, স্যার আমি আপনি বলি। আপনি লবকুশ আপনি বলবেন না, লবকুশ আপনি না, আপনি এটা বলবেন মাকসুদুল হাসান, এটা বলেন তো। মাকসুদুল হাসান শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন তো এটা কি দ্য হবে, লেটার হ্যাড বিন রিটেন বাই মি। কেননা বাকি একটা তো হওয়ার সুযোগই নাই, জি ঠিক স্যার। না? হ্যাড আছে, হ্যাড হবে, এটা হচ্ছে বেসিকটা। এবার আসেন, আরো কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে আমাদের একটু জানতে হবে যদি আমরা পুরোটা ভয়েস কভার করতে যাই। সেক্ষেত্রে এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। যখন মডাল অক্সিলারি কোনো একটা সেন্টেন্সে দেখছেন, মডাল অক্সিলারি কি, মৌ স্যার আমার কমেন্ট কি দেখছেন না? হ্যাঁ আপনার কমেন্ট দেখতে পাচ্ছি স্যার, সবার কমেন্টই আমি দেখতে পাচ্ছি। দেখেন লেখা আছে যখন মডাল অক্সিলারি কোন একটা সেন্টেন্সে থাকে, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, আউট টু, ইউজ টু, এই কথাগুলো যখন একটা সেন্টেন্সে থাকে, তখন প্যাসিভ ভয়েস যখন আপনি পরিবর্তন করবেন, এইসব প্যাসিভ ভয়েসে কোনো পরিবর্তন, মানে এইসব ওয়ার্ডগুলোর কোনো পরিবর্তন হয় না। এই মডাল অক্সিলারি কোনো পরিবর্তন হয় না, শুধু তাদের পর একটা বি যুক্ত হয়। এটা হচ্ছে আপনার মাথায় রাখার একটা ব্যাপার, যে মডাল অক্সিলারি কোনো একটা সেন্টেন্সে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে তারপর একটা বি যুক্ত করবেন। মডাল অক্সিলারি গুলোর কোনো পরিবর্তন অ্যাক্টিভ থেকে প্যাসিভ স্ট্রাকচারে হয় না। সেক্ষেত্রে এটা লিখে রাখেন, এটা একটা এক্সেপশনাল জায়গা, এটা লিখে রাখেন, লিখে রাখেন যে মডাল অক্সিলারির পরে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, এগুলোর পরে যে ইয়েটা আছে, কি বলে, যে ইয়ে আছে আর কি, এগুলোর পরে প্যাসিভ ভয়েস করার সময় কোনো পরিবর্তন হয় না। প্যাসিভ ভয়েস করতে গেলে শুধুমাত্র এরপর একটা বি যুক্ত করতে হবে, এটা হচ্ছে কাজ, ঠিক আছে? লিখে ফেলেন। বাইরে যাবেন, নিয়ে আসছেন? আচ্ছা তাহলে বাইরে যাবেন নাকি? কটায় যাবেন? আচ্ছা যাওয়ার আগে আমার একটু বলুন, হ্যাঁ? আচ্ছা ডান। কথাটা হচ্ছে যে মডাল অক্সিলারির পরে বেসিক্যালি মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল তো হবে, এবং মডাল অক্সিলারির পরে একটা বি বসবে, যেটা আমার এক্সেপশনাল একটা জায়গা, এটা আমার মনে রাখতে হবে। এরপরে যদি দেখি আমি, এই যে কথাগুলো আসছে, ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোন জায়গায় কোন শব্দের সাথে কোনটা ব্যবহৃত হয়, সেটা মানে কোন জায়গায় কোন শব্দের সাথে কোনটা ব্যবহৃত হয়, সে ব্যাপারটা মনে না রাখার কারণে বা সে ব্যাপারটা স্পষ্টত ক্লিয়ারলি না জানার কারণে কিন্তু আমরা ভুল করে ফেলেছিলাম। যেটা নোনের সাথে যে টু হয়, সেটা না জানার কারণে আমরা নোন বাই বলে দিয়েছিলাম, যেটা একটা আমার দরকার। স্যার আউট টু থাকলে করলে অর্থটা কেমন আসবে? আচ্ছা আমি সেটা সেটা দেখাচ্ছি, বাট আগে এটা লিখে নেন। যখন আপনি বলছেন আউট টু বি হবে আর কি, আউট টু এর পরে একটা বি যুক্ত হবে, ঠিক আছে? তো যখন বলছি যে ওয়ারিড এর সাথে অ্যাবাউট সবসময় আপনি বসাবেন, নোন এর সাথে সবসময় টু বসাবেন, কন্টেইনড এর সাথে ইন বসাবেন, এমবয়েড এর সাথে ইন, ইন্টারেস্টের সাথে ইন, অ্যাট, সারপ্রাইজড এর সাথে অ্যাট, ওয়ান্ডার্ড এর সাথে, অ্যাস্টনিশড এর সাথে, এগুলো সবগুলোর সাথে অ্যাট। অর্থাৎ
এই যে প্রিপোজিশন গুলো আছে এগুলো এই শব্দগুলোর পরে বসবে, এই প্রিপোজিশনটা এই শব্দের পরে বসবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ মানেই যে বাই হয়ে যাবে তা না, শব্দ বিশেষ পার্থক্য আছে। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে এই প্রিপোজিশনটা বসে যাবে। সেক্ষেত্রে এই জিনিসটা আপনি একটু লিখে নেন যে উইথ থাকলে কি বলে স্যাটিসফাইড এর সাথে উইথ থাকলে সেটা স্যাটিসফাইড, মানে কি বলে স্যাটিসফাইড থাকলে তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ হবে। এরপরে কি প্লিজড এর সাথে উইথ হবে। এটা পুরোটা লিখে ফেলেন, লিখে শেষ হলে ডান লিখবেন। লেখা হলে ডান লিখবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী না, বেসিক্যালি হবে ধরেন স্যাটিসফাইড কথাটা আপনি বলছেন, স্যাটিসফাইড এর সাথে উইথ বসবে। আরে কি হলো, ধরেন আপনি স্যাটিসফাইড বলছেন, স্যাটিসফাইড এর সাথে উইথ বসবে। এরপরে ধরেন আপনি ওয়ান্ডার্ড বলছেন, ওয়ান্ডার্ড এর সাথে অ্যাড বসবে। ওয়ান্ডার্ড এর সাথে অ্যাড বসবে, এরপরে অ্যাস্টোনিশড এর সাথে অ্যাড বসবে। বেসিক্যালি এটা বলা হচ্ছে আর কি, এই শব্দগুলোর পরে বেসিক্যালি এই প্রিপোজিশন গুলো বসবে। ঠিক আছে, ভেরি গুড। এবার যদি আসি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গেল, এরপরে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে এই শব্দগুলো শেষে এটা বসবে। এটা কিন্তু আপনার একটু মনে রাখতে হবে যে এই অ্যাস্টোনিশড এর সাথে, অর্থাৎ চমকে যাওয়া যখন কথাগুলো বোঝাবে তখন তার সাথে সবসময় অ্যাড বসবে। সারপ্রাইজ, ওয়ান্ডার্ড, অ্যাস্টোনিশড, অ্যামেজড, ডিসঅ্যাপয়েন্টেড, শকড, অ্যালার্মড, মার্ভেলড, এই জাতীয় কথাগুলোর সাথে সবসময় অ্যাড বসবে। যখন উইথ দেখছেন সেটা হচ্ছে স্যাটিসফাইড, প্লিজ, ডিসগাস্টেড, অ্যানয়েড, সিজড, এই কথাগুলোর সাথে। কন্টেইনড ইন মানে কি ভেতরে পরিপূর্ণ থাকা। এমবয়েডেড ইন মানে কোন একটা কোয়ালিটি কারোর মধ্যে এমবয়েড করা বা কোন একটা কোয়ালিটি তার মধ্যে থাকা। ইন্টারেস্টেড ইন কোন একটা কিছুর মধ্যে ইন্টারেস্টেড থাকা। নোন এর পরে টু হয়ে যায়, অ্যাবাউট এরপরে মানে ওয়ারিড এর পরে অ্যাবাউট হয়ে যায়। এটা হচ্ছে বেসিকটা। সেক্ষেত্রে এভাবে ইয়ে ছিল। আচ্ছা, গোলাম মোস্তফা ইয়ে ছিল, কোয়েশ্চেন ছিল। জি স্যার বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, স্যার বলুন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে এই যে প্লিজ, প্লিজ এগুলো কি সব সময় উইথ বসবে নাকি ব্যক্তি ক্ষেত্রে কিংবা কাজকর্মের ক্ষেত্রে না আলাদা না, আলাদা ওইটা বসবে? আপনি যেটা বলছেন এটা প্রিপোজিশনের ক্ষেত্রে। কি বলে প্রিপোজিশন যখন আপনি করছেন যে কোন জায়গার মধ্যে উইথ কোন জায়গায়, সেটা মানে সেন্টেন্স টু সেন্টেন্স ভ্যারি করে। বাট অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা করছি তখন এটার সাথে এই উইথ বসে আর কি, মানে প্যাসিভের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? ওটা প্রিপোজিশন অন্য জায়গা। ঠিক আছে, আচ্ছা স্যার, আমি কি একটা এক্সাম্পল দিতে পারবো? জি 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 শিওর, বলুন। আচ্ছা স্যার, আমি একটা বলতেছি কি, হিজ ম্যানার প্লিজ মি, হুম হিজ ম্যানার প্লিজ মি, হুম এখানে কি প্লিজ এর পরে কি উইথই বসবে, অ্যাড বসবে না? প্লিজের পরে কিছুই বুঝবে না। আই অ্যাম প্লিজ অ্যাট হিজ উইথ ম্যানার না উইথ হিজ ম্যানার? উইথ হিজ ম্যানার। ওকে স্যার, আমি এটাই জানতে চাচ্ছিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে এরপর আরেকটা জায়গা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? আপনি যখন ওই মাই সেলফ, হিমসেলফ, দ্যামসেলফ এই জাতীয় কথাগুলো বলছেন, রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কিন্তু বেসিক্যালি এমনিতেই একটা পেঁচানো কথা। সেক্ষেত্রে এটা যখন একটা সেন্টেন্সে থাকবে সেক্ষেত্রে এটাকে আর পেঁচানোর প্রয়োজন হয় না। অর্থাৎ হিমসেলফটা হিমসেলফই থাকবে, দেমসেলফ থাকলে দেমসেলফই থাকবে। যেমন হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এটা প্যাসিভে যখন পেঁচানো হচ্ছে সেক্ষেত্রে এটাকে আলাদা করে আর কোনো পেঁচানো হচ্ছে না। হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ
কিল্ড বাই হিমসেলফ কথাটি যখন বলছে, এই কথাগুলো বেসিক্যালি অটোমেটিক্যালি কথাগুলো পেঁচানো কথা, সেক্ষেত্রে এটাকে আর পেঁচানোর প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে এইটা একটু লিখে নেন যে রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার ক্ষেত্রে এর কোনো কি বলে যে এর কোনো পরিবর্তন, রিফ্লেক্সিভ প্রোনাউনের কোনো পরিবর্তন হয় না, লিখে নেন। লেখা হলে ডান লিখবেন। ভেরি গুড। এরপরে আসেন বাক্যে ক্রিয়ার কর্তা দেয়া না থাকলে, এটা খুব সিম্পল একটা জিনিস। ধরেন বলা হচ্ছে যে ইংলিশ পুরো পৃথিবীতে বলা হয়, তো সেক্ষেত্রে ইংলিশ কারা বলে? পাখিরা বলে ইংলিশ না? তাহলে কি ঘোড়ারা ইংলিশ বলে না? মানুষরা ইংলিশ বলে। অর্থাৎ বাক্যে কোন একটা ক্রিয়ার যদি কর্তা না দেয়া থাকে, সেক্ষেত্রে আপনার সুবিধা মতো কর্তা নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে কর্তা তো আমি নিয়ে আসবো তাহলে না, বেসিক্যালি আপনার নিয়ে আসার প্রয়োজন নেই, কেননা অপশনে কিন্তু দেয়া থাকবে কর্তাটা, যে এখানে ধরেন একটা ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওনারাই সুইটেবল ভাবে দিয়ে দিবে, পিপল দিবে নাকি অন্য কি দিবে, ওনারা সুইটেবল ভাবে দিয়ে দিবে। ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু একটা কারেক্ট জিনিস। আপনি যে মনে করবেন যে এখানে তো পিপল নাই, একটা অ্যাক্টিভ ভয়েসে মানে কি বলে প্যাসিভ ভয়েসে যখন আমি দেখছি এটাকে ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বলছে, অ্যাক্টিভ ভয়েসে আমি দেখছি কি পিপল আছে, তার মানে কি একটা যেহেতু পিপল আছে আর একটা পিপল নাই, তার মানে কি ঝামেলা আছে? বেসিক্যালি ঝামেলা না। আপনি যখন কর্তা দেয়া না থাকবে, আপনি তখন এটাকে একটা থেকে আরেকটা করার সময় এটার সুবিধাজনক একটা কর্তা নিয়ে আসবেন। ফর এক্সাম্পল, আপনি যখন প্যাসিভে বলছেন ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটাকে যখন অ্যাক্টিভে বলছেন, দেখেন এই কথাটা কি একটু পেঁচানো না? পেঁচানো কথা, সেটা আমরা বুঝবো কিভাবে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, ঠিক আছে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা যখন বলা হচ্ছে এটাকে যদি পেঁচান, পিপল স্পিক, কারা কথা বলে? অল ওভার দ্য ওয়ার্ল্ড এর পরে কিন্তু মানে আপনার এখানে যে অবজেক্ট সেই হিসেবে কিন্তু এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ডে অবজেক্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে যে পিপল এর কথাটা সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে পৃথিবীতে মানুষই কথা বলে ইংলিশে, সেক্ষেত্রে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। যে সোজা কথাটাকে পেঁচানো কথায় যখন নিয়ে গিয়েছে, পেঁচানোটাকে আমি সোজা করে ফেললাম, আর কোনো কাজ নেই। আর এটা এমন আহামরি কিছু না, কোয়েশ্চেনে দেয়া থাকবে, আমি দেখলে এটা বুঝে যাব, ঠিক আছে? এরপরে যদি দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ কি কোয়েশ্চেন যখন থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটো জিনিস আমার শুধু মাথায় রাখতে হবে, যে বাই হুম যখন থাকবে, মানে হু যখন একটা সেন্টেন্সে থাকবে, সেক্ষেত্রে হু এর পরিবর্তে সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাই হুম হয়ে যায়। অর্থাৎ এরপরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, মানে আপনার যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কোয়েশ্চেন মার্ক, এটা তো মানে মুখস্থ স্ট্রাকচার, বাট বেসিক্যালি হু থাকলে বাই হুম কথাটি হয়ে যায়। সেক্ষেত্রে এটা যদি আমরা মনে রাখি, সেক্ষেত্রে দেখেন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। ঠিক আগের মতো সিস্টেমে দেখেন হু থাকলে বাই হুম যদি আমরা মনে রাখি, এরপরে দেখেন হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, বাই হুম দ্য হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, ওই টেন্সেই আছে, শুধু একটা কথা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বিন, টেন্সের একটা কথা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বিন। আবার যখন একটা সেন্টেন্সে হুম দেখতে পাচ্ছেন, হুম থাকলে হু হয় প্লাস অক্সিলারি ভার্ব হয় প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এটা তো এত বড় জিনিস, এটা আপনারা মোটামুটি মানে মুখস্থ যারা করে থাকেন করে এসছেন। কিন্তু দেখেন সহজে কিভাবে পারা যায়, হু থাকলে মানে হুম থাকলে হু হবে, এতটুকু যদি বসিয়ে দেয়, এরপরেরটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে অক্সিলারি ভার্বটা কোন টেন্সের বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখানে আর কোনো টেন্সের অক্সিলারি ভার্ব বসার কোনো সুযোগই নাই। অর্থাৎ এতটুকু আপনারা লিখে নেন যে হু থাকলে হয় বাই হুম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হুকে যখন আপনি করছেন তখন বাই হুম কথাটি বসে যাচ্ছে, এবং যখন একটা সেন্টেন্সে আপনি হু কথাটি দেখছেন, সরি কি বলে, যখন আপনি হুম কথাটি দেখছেন তখন সেখানে হুম হয়ে যাচ্ছে প্যাসিভ করার ক্ষেত্রে। এটা হচ্ছে বেসিক্যালি আপনার যে এতটুকু মনে রাখলে, আরে কি করলাম, এটা তো মুছে মুছে দিলাম, এতটুকু মনে রাখলে আপনার কিন্তু কাজটা সহজ হয়ে যায়। আপনি যদি হু দেখেন একটা সেন্টেন্সে,
তাহলে হয়ে যায় বাই হুম। আপনি যদি হুম দেখেন তাহলে হয়ে যায় হু। এতটুকু যদি মনে রাখেন আপনার বাকি জিনিসটা কিন্তু আগের মতো। এই যে হুম ডু ইউ ওয়ান্ট, হু, এরপরে কি ইজ হবে, এরপরে ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা স্যার এখানে হ্যাজ বিন একসাথে না দিয়ে কোথায় স্যার হ্যাজ বিন? ও আচ্ছা, বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, এটা স্যার আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারই তো এটা। কার দ্বারা গ্লাসটি ভাঙা হয়েছিল, সেক্ষেত্রে আমি যখন ইয়ে করছি মানে প্যাসিভ করছি, সেক্ষেত্রে বাই হুম হ্যাজ বিন যদি দেই আমরা প্যাসিভে, তাহলে আসলে পেঁচানো হয় না, সেক্ষেত্রে এটা একটা স্ট্রেইট মানে ইয়ে হয়ে যায়, সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, এটা যদি লিখে নেন তারপরে আমরা দেখি আরেকটা জায়গা আছে, যে জায়গায় এক্সেপশন আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? লেট ইম্পারেটিভ সেন্টেন্স গুলো বেসিক্যালি হচ্ছে কি, যে আপনার যখন কোন একটা আদেশ, নিষেধ, উপদেশ, এই জাতীয় কাজগুলো আমরা একটা মানুষকে করি, বা যে কোনো একটা মানুষকে অর্ডার করছি, যে কোনো একটা মানুষকে কোনো একটা প্রস্তাব দিচ্ছি, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স বসে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে লেট বসবে, এতটুকু মাথায় রাখবেন, যদি কোনো একটা প্রস্তাব বোঝানো হয়। যেমন যখন বলা হচ্ছে ডু দা ওয়ার্ক, সেক্ষেত্রে কি বলে, লেট দা ওয়ার্ক বি ডান, অর্থাৎ কাজটি করে ফেলো বা কাজটি করা হোক, এমন আর কি বোঝানো হয়। অর্থাৎ ডু দা ওয়ার্ক যখন বলছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ডু দা ওয়ার্ক যখন বলছি সেখানে লেট দা ওয়ার্ক বি ডান, বা ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, লেট এ গ্লাস অফ ওয়াটার বি ব্রিং। এই টাইপের ব্যাপারগুলো আছে, যে বেসিক্যালি যখন একটা সেন্টেন্সে আপনি দেখছেন, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে বা যে কোনো একটা মানে ডিরেক্ট একটা অর্ডার করছে, সেই অর্ডার গুলোর ক্ষেত্রে আপনি লেট কথাটি প্যাসিভ করার সময় ব্যবহৃত হতে পারে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স চিনবেন কেন, মানে চিনবেন কিভাবে, সেটার আরেকটা টেকনিক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা ভার্ব দিয়ে শুরু হয়। যেমন যদি আপনি বলেন গো হোম, একটা অর্ডার করছেন, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে। ডু দা ওয়ার্ক যখন বলছেন, ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, এটা যদি লিখে থাকেন তাহলে আমাদের মোটামুটি ভয়েসটা শেষ। আপনার কাছে এখনো হয়তোবা বিশ্বাস হচ্ছে না, কিন্তু ব্যাপারটা আমি প্রশ্ন যখন সলভ করব দেখবেন খুব সহজে আমরা জেনে যাই। যদি যদি আমরা যে ব্যাপারগুলো আমরা দেখেছি, এই ব্যাপারগুলো আমরা মাথায় রেখে ভয়েস সলভ করি, আমাদের ভয়েস কিন্তু শেষ। আমাদের কখনোই কোনো ভয়েস আটকানো সম্ভব না, এতটুকু টেকনিক যদি আমরা রাখি। এবার দেখেন, শি প্লেইড অন দ্য ফ্লুট। আপনারা কমেন্ট তো করতে থাকবেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে ইয়ে করেন, কি বলে, আপনারা কমেন্ট করতে থাকেন, আমি এক একজনকে প্রশ্ন ধরছি, দাঁড়ান। এটা বলবেন, এটা তো আমরা আগে করেছি, বাট এখনকার কথা হচ্ছে যে টেকনিকটা আমাকে বোঝাতে হবে। সুজয় মণ্ডল, এটা কি আপনি আছেন স্যার? সুজয় মণ্ডল কি আছেন, বা কে বলতে পারবেন? স্যার ছিলাম। ছিলাম, হ্যাঁ। প্যাসিভে বলছেন? ভেরি হ্যাঁ, গুড। আচ্ছা বলেন তো এটা কি হতে পারে, মানে ইয়েটা যেটা করছে। মানে রুল অনুযায়ী যেটা ভার্বের পরে আছে ফ্লুট, ওটাকে আমরা আগে আনবো। হুম তারপরে প্লেইড আছে, মানে পাস্ট ফর্মে আছে, এই জন্য ওয়াজটাকে আনতে হবে। হুম প্লেইড অন যেহেতু পুরাটা আছে, ওটা বসাবো এবং হুম লাস্টে বাই হার। হুম ভেরি গুড। এবার দেখেন, প্লেইড অন কথাটি, যে এই প্লেইড অন কথাটি কিন্তু বেসিক্যালি একটা মানে বাজানোকেই বোঝাচ্ছে, সেজন্য এটা কিন্তু প্রিপোজিশন হিসেবে কাউন্ট হচ্ছে না। সেজন্য এই যে দ্য ফ্লুট ওয়াজ প্লেইড অন বাই হার, পুরোটা একসাথে হয়েছে। একবারে আমার যে খেয়াল করার ব্যাপার সেটা হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, এই জায়গায় অক্সিলারি ভার্বটাও পাস্ট ইনডিফিনিটে হবে, যেটা আমি আগে বলেছিলাম। এরপরে যদি যাই, আই নো হিম, এটা তো আপনারা বলেছেন একটু আগে। হু উইল ডু দা ওয়ার্ক, দেখেন তো এখান থেকে এটার অ্যান্সার করবেন লিলুফা আক্তার। বলেন তো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? লিলুফা আক্তার। আচ্ছা
স্নিগ্ধ রহমান, তাহলে আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, কে বলছিলেন? আমি লিলি ফারদা। আচ্ছা আচ্ছা, বলেন তো স্যার, এটা আনসার কি হবে? স্যার হু থাকলে বাই হোম হবে। এক্স্যাক্টলি, বাই হুম। আর By ধরেন whom? এখানে হু এর ব্যাপারটা আমরা ভুলেই গেলাম, টেন্স দিয়ে কিভাবে ধরতে পারবো? অ্যাডিশনাল কোন কথাটা আছে? উইল আছে। উইল তো উপরেও আছে, এছাড়া আর কি আছে সেন্টেন্সে? পার্থক্যটা কি দেখতে পাচ্ছেন? আরেকটা কি আছে? মোহাম্মদ আলী হাসান বলতে পারছেন, সালমান ফার্সি ধরতে পারছেন, সুজয় ধরতে পারছেন, অনেকেই কিন্তু ধরতে পারছেন। এই যে বি কথাটা, এটা কি অ্যাডিশনাল না? জি এই স্যার। বি কথাটা কি অ্যাডিশনাল না? সেক্ষেত্রে এখানে বাই হুম কথাটি যদি ছাড়াও আমরা চিন্তা করি, এভাবেও আমরা চিন্তা করে বের করতে পারি। এরপরে দেখেন তো, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ভয়েস ফরচুন ফেভার্স দ্য ব্রেভ কোন টেন্সে আছে চিন্তা করে এটা অ্যান্সার করে ফেলেন। আপনারা কমেন্ট করতে থাকেন, আমি একজনকে ধরছি। আচ্ছা, ওনাকে মিউট করে দেন। আর এটা প্রথম পেজে যান, একবারে প্রথম পেজে যান, গ্যালারি মোডে যান। হ্যাঁ, ভেরি গুড, অনেকেরই হচ্ছে। এটা জিজ্ঞেস করছে আমি জুনিয়র মুন্সিকে, স্বচ্ছকে দেন, এই যে একবারে প্রথম, সবার শেষে, না সেকেন্ড লাইনের প্রথম। হ্যাঁ, বলেন তো স্যার। আবার মিউট হয়ে গিয়েছে, আনমিউট করেন। স্বচ্ছ বলেন তো। জি স্যার, এটার অ্যান্সার হবে সি স্যার, দ্য ব্রেভ আর ফেভারড বাই ফরচুন। আচ্ছা, তো ব্রেভ ইজ হলো না কেন, ব্রেভ আর হলো কেন? বলতে পারবেন? মিউট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ব্রেভ বেসিক্যালি যখন একটা বলছে, ব্রেভ কথাটা যখন বলছে, ব্রেভ কি, এটা হচ্ছে একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, এবং এর পূর্বে যখন দা বসে, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ, এর পূর্বে দা বসলে সেগুলো প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন দা ব্রেভ, দা পুর, দা ভার্চুয়াস, দা পায়াস। এই কথাগুলো যখন থাকে বেসিক্যালি, তখন সেগুলো প্লুরাল কমন নাউন হিসেবে পরিণত হয়। সেজন্য এখানে দ্য প্রুর আর কি বলে, দ্য ব্রেভ আর ফেভার্ড বাই দ্য ফরচুন, এটা হচ্ছে একটা কথা। এবং স্বচ্ছ যেটা বললো সেটা তো সহজে বললো, এখান থেকে এই হিসেব করে অ্যান্সার হতে পারে দুটো, যদি প্লুরাল হিসাব করে, এটা একটা, এটা একটা। কিন্তু এবার যদি টেকনিকে যাই, এটা আছে কি প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেক্ষেত্রে এটা পাস্ট ইনডিফিনিটে কখনোই হবে না। ওয়্যার হচ্ছে পাস্ট ইনডিফিনিটের একটা অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে এখানে আরই বসবে, এখানে ওয়্যার কখনোই যাবে না। সেজন্য এই কথাটি হয়েছে এখানে, ঠিক আছে। এরপরে যদি যাই, উই ডু নট লাইক আইডল পিপল, এটা কি হবে বলেন তো? এটা এটা আমাকে অ্যান্সার করবেন, গ্যালারি মোডে যান। এটা আমাকে অ্যান্সার করবেন সুজয় মন্ডল, যে সেকেন্ড লাইনের প্রথম। বলেন তো স্যার, এটা কি হবে? সুজয় মন্ডল বলেন তো, এটা কি হবে, কি অ্যান্সার হবে? এটা হবে এ। এ কেন? এ হলো কেন? অবজেক্ট আইডিয়াল পিপল ডু হ্যাঁ আছে যেহেতু, এই জন্য বি হিসেবে, বি ভার্বের হিসেবে আর নিয়ে আসলাম, তারপরে হ্যাঁ নট লাইকড, তারপরে বায়াস। হ্যাঁ, কেননা আমার সবকিছু ঠিক আছে। এরপরে যদি আমি দেখি, মানে আপনার যে, আমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে মানে আমরা যেটা শিখেছি সেখানে তিনটে অ্যান্সার হওয়ার কথা, এটা অ্যান্সার হবে না। এরপরে দেখলাম তিনটে অ্যান্সারের মধ্যে বাকিগুলো কেন হয় না? আইডিয়াল পিপল আর নট লাইক আস, কথার সেন্টেন্সটাই তো ভুল। আইডিয়াল পিপল আমাদের মতো না, এটা তো সেন্টেন্সে বলা হচ্ছে না। বলা হচ্ছে আইডিয়াল পিপল আর নট লাইকড অফ, কি নট অফ আওয়ার লাইকিংস। আইএনজি কোত্থেকে আসলো? এখানে তো আমার উপরে কোনো কন্টিনিউয়াস টেন্স বলাই হয়নি। সেক্ষেত্রে আইডিয়াল পিপল আর নট লাইক বাই আস, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। অর্থাৎ একটু মাথা খাটালে আপনি অনেক সহজে করে ফেলতে পারেন ভয়েস চেঞ্জটা, ঠিক আছে। আশ্চর্য। হি টুক মি দেয়ার, এটা বলেন তো। এটা আপনারা কমেন্ট করতে থাকেন, আমি একজনকে ধরছি। এটা বলবেন এস এন জান্নাত,
ওনাকেই দেন, ওই যে আপনি যার যার উপরে কার্সর, এর পাশে, ডান পাশে। হ্যাঁ স্যার, আছেন আপনি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন তো এটা কি হবে আনসার? হি টুক মি দেয়ার কোন টেন্সে আছে হিসেব করে একটু বসান তো। আই ওয়াজ, হ্যাঁ, আই ওয়াজ। তারপর হচ্ছে টেকেন দেয়ার বাই হিম, হুম, ডি নাম্বার। ডি নাম্বার না? সেক্ষেত্রে আপনি মানে আপনি কি এটা ক্যালকুলেশন করে বের করলেন নাকি সহজে বের করা হ্যাঁ যেত না? হ্যাঁ হ্যাঁ, আমি মানে এইগুলো দেখছি অত স্কিন তো এই জন্য আচ্ছা আচ্ছা, সমস্যা কিন্তু হচ্ছে। এমনিতে কি আপনার টেকনিকটা সহজে হতো না? আরেকটু তাড়াতাড়ি করা যেত না যদি আমি চোখ বুলিয়ে যেতাম সেক্ষেত্রে? হ্যাঁ হতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে টেকনিকটা যেহেতু মানে ইয়ে করেছি, সেটা কিন্তু সময় বাঁচানোর ক্ষেত্রে, ঠিক আছে? হুম। এরপরে দেখেন, সাম চিলড্রেন ওয়ার, এটা আপনারা করেছেন একটু আগে। দ্য প্যাসিভ ফর্ম আই হ্যাড রিটেন লেটার, এটাও আপনারা করেছেন। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটা কি হবে? এটা বলবেন ওই যে যিনি হাত তুলে রেখেছেন তাকে দেন। স্নিগ্ধা রহমান, জি স্যার বলুন তো এটা কি হবে? The work will be done by দ্য ওয়ার্ক, the number. The number, sir. কোনটা? দ্য ওয়ার্ক। The work will হ্যাঁ, be done by me. আচ্ছা, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। সেক্ষেত্রে আপনি অ্যাডিশনাল কোনটা দেখছেন টেন্সের সাথে যুক্ত হয়েছে? অ্যাডিশনাল Sir, shall দেখছি। না না, সেটা তো শ্যাল এর জায়গায় উইল হয়েছে, কিন্তু এর সাথে অ্যাডিশনাল যুক্ত হয়েছে কি? ওই যে আলী হোসেন ওই ধরতে যে পারছেন, B, নদী। B, হ্যাঁ sir. হ্যাঁ, সবাই ধরতে পারছেন, জি এক্স্যাক্টলি। এখানে যুক্ত হচ্ছে শুধু একটা বি, অর্থাৎ যেই টেন্সে আছে সেই টেন্সে থেকে একটা অতিরিক্ত কথা যুক্ত হবে, ঠিক আছে? আই শ্যাল বি টিচিং হিম, এটার অ্যান্সার করবেন আমাকে দেখি গ্যালারি মোড়ে সাইফুর রহমান, ওই যে হাত তুলেছেন। বলেন তো স্যার, এটার অ্যান্সার কি হবে? সাইফুর রহমান আছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি আমি। বলেন তো এটার অ্যান্সার কি হবে? এটা হবে হি উইল বি বিং টট বাই মি। হি উইল বি বিং টট বাই মি, যুক্ত হয়েছে কি অ্যাডিশনাল কথাটা? বিং। বিং, এক্স্যাক্টলি, ধরতে পেরেছেন, ভেরি গুড। বিং দেখেই চেনা গেল, ভেরি গুড। হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম? দেখেন তো কোনটা কারেক্ট প্যাসিভ ফর্ম আপনার কাছে মনে হচ্ছে? কমেন্ট করেন তো। ভেরি গুড, ভেরি গুড, সবাই পারছেন। যিনি হাত তুলেছেন তাকে আনমিউট করে দেন। বলুন তো স্যার। এটা হচ্ছে B নাম্বার হবে। কোনটা? মাস্ট বি, এই যে হ্যাঁ, কেননা B মডেল নাম্বার। অক্সিলারির পরে কি হয়? ভার্বের পর B হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখেন, ইট মাস্ট বি ডান বাই মি। দ্য কাউ গিভস আস মিল্ক, এটার অ্যান্সার কে পারবেন? হাত তোলেন তো দেখি। আইরিন সুলতান, ওনাকে দেন। বলুন তো স্যার, এটা কি হবে? স্যার এটা হবে কি, উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ, বি নাম্বারটা হবে। উই ওয়ার গিভেন মিল্ক বাই দ্য কাউ। হ্যাঁ, কেননা বাকি জায়গাগুলো আমার হচ্ছে না, বিং তো হবেই না, কেননা এটা কন্টিনিউয়াস টেন্সে ছিল না, তাই না? এবার আপনি বলেন অ্যাডিশনাল হিসেবে যুক্ত করেছেন কি? ওয়ার, এক্স্যাক্টলি, যেই টেন্সে ছিল ওই টেন্সের অক্সিলারি ভার্ব। যদি ওয়ার মানে এখানে যদি উপরে যদি ইয়েই থাকতো, শুধু আপনার ওয়ারটা যদি উপরে থাকতো, সেক্ষেত্রে আপনি ওয়ার এর সাথে অন্য কিছু একটা যুক্ত করতেন। অর্থাৎ আমার যে কাজটা সেটা হচ্ছে যেই টেন্সে আছে ওই টেন্সের অক্সিলারি ভার্ব আমি ইয়ে করব, ঠিক আছে? ওই টেন্সের অক্সিলারি ভার্বটা আমরা ধরবো, ঠিক আছে? হু ক্যান ডু ইট, এটা কি হবে বলেন? যারা পারছেন তারাই পারছেন। ভেরি গুড, ভেরি গুড। আইরিন সুলতানাকে দেন, হাত তুলেছিল। বলেন তো স্যার।
জি স্যার এটা বাই কি হবে? হোম ইট হবে বাই হুম ইট ক্যান বি ডান, এটা বলছেন? জি স্যার শিওর আপনি? ইয়েস এটা কিভাবে আপনি শিওর হলেন? ক্যান ইট বি ডান কেন হলো না? স্যার এটাই ওই যে মানে কোনো চেঞ্জ হবে না এরকম বুঝছেন মানে কেন চেঞ্জ হবে না মডেল কেন? মডেল অক্সিলারি ভার্ব থাকলে সেক্ষেত্রে আচ্ছা, মডেল অক্সিলারি ভার্বের পরে একটা বি হয়, তাই তো? জি স্যার আচ্ছা, ঠিক আছে, কিন্তু যখন আপনি বলছেন যে মডেল অক্সিলারি ভার্বের পরে বি বসবে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু কি, আপনার একটা কোয়েশ্চেন মার্ক আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। বাই হুম ইট ক্যান বি ডান হলে সেটা কিন্তু প্রশ্নর মানে প্রশ্নবোধক বাক্য থাকে না। বাই হুম ক্যান ইট বি ডান যখন বলছেন সেটা কিন্তু প্রশ্নবোধক থাকে, অর্থাৎ যখন আপনি অক্সিলারি ভার্বটাকে প্রথমে আনছেন, ঠিক আছে, বি তো থাকবে, ঠিক আছে, এর মাঝখানে একটা ক্যান আর এবং বি এর মাঝখানে একটা ইট বসিয়ে দিতে হবে, ঠিক আছে। জি স্যার ডব্লিউএইচ এর পরে অক্সিলারি ভার্বটা কি বলে, অক্সিলারি ভার্ব বসে থাকে আর কি। এরপরে দেখেন হু উইল ডু দা ওয়ার্ক, এটা তো আপনারা পারবেনই, হু থাকলে বাই হুম। ডু নট হেট দা পোর, এটা 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 কি হবে বলেন, এটা কি পারবেন বলেন? স্নিগ্ধা রহমান, ওনাকে দেন, আমি বলবো। স্যার বলুন তো এটা কি হবে? স্যার লেট দ্য পিপল লেট দ্য পিপল। জি স্যার লেট দ্য পিপল আচ্ছা নট বি নম্বর আচ্ছা, ঠিক আছে, কিন্তু পিপল কোথায় পেলেন? সরি স্যার ফোর আচ্ছা, লেট দ্য পুয়ার নট নট টু বি হেটেড। আপনি দেখেন এই জায়গার মধ্যে অ্যাডিশনাল কি যুক্ত হয়েছে? স্যার বি এন্ড দে হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এরপরে এবং ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকে সেক্ষেত্রে লেট যুক্ত হয়। আপনি কোনটা বলেছিলেন, এ না বি? আপনার অ্যান্সার উনি কোনটা বলছিল, এ না বি? না না, লেট দ্য পুর নট টু বি হেটেড হবে কেন? লেট নট দ্য পুর, লেটের সাথে নট যুক্ত হবে, মানে একসাথে নিয়ে চলে যাবে। লেট দ্য পুর নট বি হেটেড হবে না, লেট নট দ্য পুর হবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি যে আজকের লেকচার, মোটামুটি ভয়েসের যে স্ট্র্যাটেজিটা দেখালাম আর কি। সেই স্ট্র্যাটেজিতে আপনি যে কোনো ভয়েস পেরে যাবেন আশা করছি। এবং এই ব্যাপারটা হচ্ছে লেট দ্য পুর নট টু বি হেটেড, লেট দ্য পুর নট বি হেটেড, এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি আছে স্যার, বাট লেট নট দ্য পুর বি হেটেড এটা এটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওভারঅল টেন্সের যে ব্যাপারটা আছে স্যার, মিল্কেরটা একটু রিপিট করেন। মিল্ক কোনটা? ও আচ্ছা, মিল্কের কোয়েশ্চেনটা, দ্য কাউ গিভস আস মিল্ক কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, দ্য কাউ গিভস আস মিল্ক। সেক্ষেত্রে কোনটা অ্যান্সার হতে পারে? ইজ যে জায়গাগুলোতে আছে বা আর যে জায়গাগুলোতে আছে। উই আর বিং গিভেন মিল্ক টু বাই দ্য কাউ, এটা হবে না, কেননা বিং এখানে কন্টিনিউয়াস টেন্সের কিছুই বলা নাই। মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ, মিল্ক ইজ বিং গিভেন টু আস বাই দ্য কাউ, এটাও হবে না। সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যায় কি, সি নাম্বার, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। সেক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করলেন, এরপরে ইজ বসালেন এবং গিভেন টু আস বাই দ্য কাউ, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। আর কোনো কোয়েশ্চেন? এটার আগে বি হয়েছিল, এর আগে বি বলা হয়েছিল কোনটা স্যার? বি কোনটা বলা হয়েছিল? গোলাম মোস্তফাকে একটু আনমিউট করে দেন তো, বি কোনটা বলা হয়েছিল? অবজেক্ট দুটো বললে স্যার যে কোনো একটা অবজেক্ট দিয়ে তারা কাজ করে দেয়া হবে, এক্ষেত্রে যে কোনো একটা অবজেক্ট দিয়েই করা যায় কাজটি, সেটা সমস্যা না। কিন্তু বেসিক্যালি আপনার যেটা আসলে ওনারা করে দিবে আপনার অপশনের মধ্যে থাকবে, এটা দুটো অবজেক্ট দিয়েই কিন্তু কাজটা করা যায়, একটাও ভুল না, যে কোনো একটা অবজেক্ট ধরে ফেলে হয়। জি স্যার বলুন তো। হ্যালো স্যার। জি হ্যালো বলুন স্যার, তো। জি 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 এর স্যার। আগে এক আপু অ্যান্সার দিয়েছিল এটার, এখানে উই ওয়্যার বলে উনি অ্যান্সারটা করেছিল, আপনি অ্যান্সারটা নিয়েছিলেন, তাই? সেজন্য আমি তো জি আপনাদের আমি তো আপনাদেরকে পেঁচানোর জন্য অনেক কোয়েশ্চেন করতে থাকি, আমি তো তখন কোয়েশ্চেনের সলভ করি না, বুঝেন নাই? আমি আপনাদেরকে তখন পেঁচাই যে আপনি কতটুকু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো সেক্ষেত্রে মানে ওনার বেসিক ঠিক আছে দেখে আমি হয়তো বা খুব একটা বেশি পেঁচাইনি ওনাকে, ঠিক জি আছে। স্যার, বাট এই জন্য আমি রিপিট করতে বললাম যে এটা আচ্ছা কনফিউশন আচ্ছা, হবে। না না, তারপর দেখলাম তাইলে যে তাইলে না। এটা আমার, তাইলে হয়তো বা আমি এটা মানে থাকে না পেঁচাতে পেঁচাতে আমি এক্স্যাক্টলি উনি কি বলছে সেটা আমি খেয়াল করি না, এটা হতে পারে, ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো লবকুশকে আনমিউট করে দেন। জি স্যার বলুন তো।
জি, শিমু যে বলছেন গণিত ক্লাস নিয়ে কিছু একটা, আপনি হ্যান্ড রেজ করে আমার সাথে কথা বলতে পারেন। জি লবকুশ, আমি শুনতে পাচ্ছি স্বচ্ছ। জি স্যার, ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ। তাহলে স্যার আমি প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করেন। স্যার, ওই যে আমাদের সোহাগ স্যারের ক্লাসটা কি দেওয়া যায় ম্যাথে? আপনাদেরকে না আমি পিটুনি দিব জানেন। আপনারা কালকে, আপনি আমার সাথে কথা বলেন, এই শুনছেন লবকুশ? জি স্যার বলেন। হ্যাঁ কালকে আপনাদের ক্লাস হয়েছিল না ম্যাথের? জি স্যার। আপনারা ক্লাস কয়টার সময় করেছিলেন? কালকে কয়টায় ক্লাস ছিল? জি স্যার, 8:30টায়। 8:30টায় ক্লাস ছিল। আপনারা ক্লাস না করে গ্রুপের মধ্যে ইচ্ছা মতো লিখছেন। একজন আমি দেখছি স্পেসিফিক একটা মানুষ যিনি খুব প্রবলেম করে আর কি ইউজুয়ালি, তিনি শুরু করেছেন আর আপনারাও শুরু করে দিয়েছেন। বেসিক্যালি আপনারা তো আমি তো ক্লাসটা স্যার কিছুই করবেন বলিনি এখনো। না, স্যার, মানে আমি আমি তখন আপনাকে দেখছিলাম, সরাসরি আমি তো বলতেছি। অফিসেই তখন ছিলাম, আমি দেখছি ক্লাস চলছে, এর মধ্যে আপনারা ক্লাস না করে আপনারা গ্রুপের মধ্যে শুরু করে দিয়েছেন যে হ্যাঁ ওনার ক্লাস বুঝি না, এই না সেই না। আরে ভাই ক্লাসটা তো আগে করবেন। ক্লাস না করে আপনারা কিভাবে কথা বলেন? মানে ক্লাসটা শেষ করেন আগে। আমি তখন আমি মানে যারা যেমন কথা স্যার, বলতে চাচ্ছি, আপনার হ্যাঁ কথাই ধরা যায়, আপনি প্রথম পর্যায়ে যেভাবে আকর্ষণ করেন আমাদের, আমরা হ্যাঁ সাথে সাথে তো পাই, কিন্তু ওনার ক্লাসটা এরকম পাচ্ছি না মনে না মনে না, এটা তো মনের মতো অবশ্যই, আর এটা কি। তো থাকে ম্যান টু ম্যান টিচারের একটা আপনার মানে ক্লাস, তারপরে ভ্যারিয়েশন থাকে। সাজ্জাদ স্যারের ক্লাস এরকম, আবার ওই যে কি বলে বিজ্ঞান স্যার যে একবার একটা ক্লাস নিয়েছিল, ওই স্যারের ক্লাস খুবই ভালো লাগছে। কিছু কিছু স্যার আচ্ছা আচ্ছা প্রথম পর্যায়ে আকর্ষণ করে, কিন্তু এরকম পাচ্ছি না আর কি, এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, কিন্তু আপনার বেসিক্যালি যে ব্যাপারটা আছে, আপনাদের এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছি। আপনার মানে যে সোহাগ স্যার আছেন তিনি অবশ্যই খুব ভালো টিচার। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু ওনাদের চাচ্ছেন, আমাদের প্রবাল স্যারও খুব ভালো টিচার। তো সেক্ষেত্রে মোটামুটি ভালো ক্লাস নিয়েছিল, বাট গল্প কিছু মানুষ বাজে অবস্থা ক্রিয়েট করে। হ্যাঁ গ্রুপে আমি ওইটাই দেখছিলাম যে মানে কথা নেই বার্তা নেই, আপনারা ক্লাস করছেন, আমি কিন্তু তখন ক্লাসই নিচ্ছি। বেসিক্যালি আমি পাশের ক্লাসে, কিন্তু আমি মানে আপনাদের যেটা বারবার আমি বলি যে আপনারা কি করছেন না করছেন মোটামুটি আমি কিন্তু একটু খেয়াল করি। তো সেক্ষেত্রে ক্লাস হচ্ছে আপনাদের, তখন ম্যাথ ক্লাস হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ম্যাথ ক্লাস না করে আপনারা ম্যাথ ক্লাসের স্যার সম্পর্কে শুরু করে দিয়েছেন যে হ্যাঁ স্যারের ক্লাস বুঝি না, এই না সেই না। আরে ভাই ক্লাস না করলে আপনি যে টাইপ করছেন, টাইপটা তো আপনি ক্লাসের সময় করছেন, তাই না? হ্যাঁ আশিক ছেলেটাই যে এক্স্যাক্টলি ওই যে বলে দিয়েছে, বিশেষ করে ক্লাস যখন চলে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে অন্যরা যারা মানে হ্যাঁ হ্যান্ড রেজ করেন স্যার, যারা কথা বলতে চান হ্যান্ড রেজ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম জি স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। হ্যাঁ স্যার, আমার কথাটা অলরেডি আপনি বলেছেন, তাও একটু আমার কষ্ট থেকে আমি বলতে চাই। জি কালকে হচ্ছে টিচারদের বিষয়ে আমি কিছু বলবো না, কারণ এক এক টিচারের বোঝানোর স্টাইল এক এক স্টাইল এক রকমের, এক রকম, কিন্তু মনোযোগ এক্স্যাক্টলি। সহকারে যদি বোঝা ট্রাই করি তাহলে সব টিচারের বোঝা যায়। হুম কিন্তু স্পেসিফিক ভাবে যদি কোনো টিচারকে চাওয়া হয়, কেউ চাইতে পারে, হুম এতে আমার সমস্যা নেই। কিন্তু কালকে ম্যাথ ক্লাসের সময় অহেতুক এসএমএস স্ক্রিনে বারবার ভেসে আসলে তো প্রবলেম হয়, এটা আমি তো অলরেডি সেটাই আপনি বুঝতে দেখছিলাম, পেরেছেন। আমি সেটাই দেখছিলাম। হ্যাঁ আমি হ্যাঁ। এটা এমন না যে পর- আপনাদের কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, ব্যাপারটা পুরোটাই কিন্তু আমি জানি, জি ঠিক আছে? জি তো স্যার, পরবর্তীতে হচ্ছে মানে আমি গ্রুপে বেশি মেসেজ লেখি না বা প্রয়োজন ছাড়া কথা বলি না। আমি কথাটা বুঝিয়ে বলছি যে এভাবে হচ্ছে বলা তো ঠিক না। তো আমাকে হচ্ছে ইনবক্সে মানে টেলিগ্রামের এমডি আশিক মিয়া নামের হচ্ছে কেউ একজন, উনি বলছে যে আপনি কি খুব পণ্ডিত হয়ে গিয়েছেন। মানে স্যার, এটা তো আশা করার মতো না। পরে হচ্ছে আমি ওনাকে ব্লক করে দিয়েছি। এটা তো স্যার এক ধরনের আমি মনে করতেছি আচ্ছা, হ্যারাসমেন্টের শিকার হয়ে আপনাকে আপনার এখন ব্যাপারটা আমি বলি। এই আশিক মিয়া যিনি ছিলেন, ইনি বেসিক্যালি মানে একেবারে শুরুর ক্লাসেই আমাকে অনেকবার ডিস্টার্ব করেছেন ক্লাসের মধ্যে। একবারে নাম মানে থাকে না যে উনি একটা কমেন্ট বারবার 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 করছিলেন। তো বেসিক্যালি আমি আপনার অ্যাজ লং অ্যাজ ইউর ওয়ার্ডিং আর কারেক্ট, অ্যাজ লং অ্যাজ ইউ আর মানে কি বলে যে অ্যাটেন্টিভ টু হোয়াট ইউ আর সেইং, সেক্ষেত্রে আমি খুব মানে আমি যতক্ষণ পর্যন্ত আপনি প্রশ্ন করছেন আমি নিতে পারি। সেক্ষেত্রে আমি একটা পড়াচ্ছি, উনি এক্স্যাক্ট এই কথাটা আমাকে বলেছে যে স্যার এটা পড়লে কি এটা হয়ে যাবে, মানে আপনার লেকচার শিট পড়লে কি 11 থেকে 20তম গ্রেডের এটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বললাম যে আসলে রিলেভেন্ট কথা বলবেন, ইরিলেভেন্ট কথা বলবেন না। আমি কিন্তু এই কমেন্টটা 10 থেকে 15 বার ওনার টানা কমেন্ট দেখছি, মানে উনি আপনাদের কাউকে কমেন্ট করতে দিচ্ছেন না। আপনারা তো এখানে কমেন্টটা জি দেখেন না, আমি দেখি কমেন্টটা। তো ডিস্টার্ব করছে, পরে আমি ওনাকে বললাম। তো সেক্ষেত্রে তিনি আরেকজন মানুষের সাথে গ্রুপের মধ্যে এরকম কথা শুরু করলেন। বেসিক্যালি আসলে তখন যখন তিনি কথাটা শুরু করলেন, আমি তখন থেকে ওনার ব্যাপারে একটু জানি। এরপরে আপনি যখন নামটা বললেন, সেক্ষেত্রে আমি যেহেতু নামটা এখন পেয়েছি, আপনাদের মুখ থেকে এসেছে, আমি এর আগে নামটা একবারও বলিনি, কেননা
মানে আমি আমার দিক থেকে চাই না কারোর ব্যাপারে কোনো একটা নেগেটিভ কোনো কিছু বলতে। সেক্ষেত্রে তিনি তারপরে করলেন কি যে আপনার আমি তাকে গ্রুপ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি, তারপরে তিনি আবার সামহাউ গ্রুপের মধ্যে ঢুকেছেন, ঠিক আছে, মানে রিকোয়েস্ট করে ঢুকেছেন। আমি যে উনি যে গ্রুপে ঢুকেছেন সেটাও আমি জানি, এবং আমাকে পারমিশন নিয়েই কিন্তু ঢোকানো হয়েছে গ্রুপে, ঠিক আছে। মনে করবেন না যে আমি জানি না ব্যাপারটা, আপনি হঠাৎ করে চলে এসেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে আপনি মোটামুটি ইয়ে করবেন। এরপরে আবার আপনার মানে কিছু কিছু ব্যাপার থাকে যে আপনি এরপরেও গিয়ে দেখছে আপনি ডিস্টার্ব করছেন, এবং আপনি ইনফ্যাক্ট মানে এখানে যে মানুষকে ডিস্টার্ব করা হচ্ছে আমি সেটা পর্যন্তও জানি, কার ওয়াইফকে ডিস্টার্ব করা হচ্ছে সেটাও আমি জানি। তো সেক্ষেত্রে মানে এতটুকু কেন আপনার মানে কমন সেন্স থাকবে না ভাই? এরপরে তো আমি আপনার ভর্তি ক্যান্সেল করে দিব। আপনি যদি ক্লাসটি দেখে থাকেন বা এরপরে যদি আপনি মানে ব্যাপারটা শুনে থাকেন, আমি কিন্তু আপনার ভর্তি ক্যান্সেল করে দিব এখান থেকে। তো সেক্ষেত্রে আপনি মানে হ্যাঁ, আপনার কাছে হয়তো বা খুব একটা বেশি ম্যাটার করবে না যে আমি হ্যাঁ ভর্তি হলেই কি না হলেই কি, বাট বেসিক্যালি এই ব্যাপারটা যারা করছে তাদেরকে ডিস্টার্ব করার কোনো অধিকার আপনার নাই কিন্তু। তো সেই ব্যাপারটা এই কাজটা করবেন না। বেসিক্যালি আমি আপনাকে 3 থেকে 4 বার ওয়ার্ন করেছি, আমি প্রত্যেকটা জিনিস আমি বলছি দেখছি, আর আপনার কথাটা বলেই শুরু হয়েছে, আপনি কিন্তু শুরু করেছেন। এত প্রবলেম কেন স্যার? টিচারদের ক্ষেত্রে এক একজনের টিচারের পড়ানোর স্ট্র্যাটেজি এক এক রকম। আরে আমার থেকে ভালো টিচার বহুত আছে, আমি অনেকের থেকে ভালো টিচার আছি। তো সেই ক্ষেত্রে এক একজনের জায়গায় এক এক রকম, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। তো সেজন্য আপনি যদি টিচারদের কথা যারা বলছেন, আমি কিন্তু আমার একটা সিনসে আমার গ্রুপের মধ্যে আমি কিন্তু জানি যে ফারজানা আক্তার আছেন, লবকুশ আছেন, তারপরে কি সালমান ফার্সি আছেন, তারপরে আরো কয়েকজন শারমিন আক্তার আছেন, ইশরাত জাহান সামথিং আছেন। এই যে ওনাদের নাম আমি বলছি, আমি কিভাবে চিনি? আমি ওনাদের অ্যাক্টিভিটিস দেখছি না? তো বেসিক্যালি যারা মোটামুটি আপনার অ্যাক্টিভ তাদেরকে কিন্তু আমি দেখি বা তাদেরকে কিন্তু আমি জানি। তো ওনাদের ব্যাপার মানে ওনারা কিন্তু কোনো কথা বলেননি, যারা সবসময় গ্রুপের মধ্যে পার্টিসিপেট করে, যারা অনেক সময় দেখা গিয়েছে তারা ভলেন্টিয়ারের মতো কাজ করে। আমি একটা কোয়েশ্চেন দেখছি না, আমি সারাদিন ক্লাসে থাকি। টু বি অনেস্ট, আমি যখন 3টায় মানে এখানে আসি, 3টা থেকে আমি রাত 11টা পর্যন্ত ক্লাস করাই। তো সেক্ষেত্রে আমি 11টার মধ্যে এর ফাঁকে ফাঁকে আমি যদি আপনাদের কোনো একটা মেসেজ দিই বা কোনো কিছু একটা করি, সেটা কিন্তু আমি মানে একেবারে আমার নিজের ফ্রি টাইম মানে থাকে না যে আমার নিজের পানি খাওয়ার সময়টা আমি আপনাকে মেসেজ করছি, যে আমার নিজের পানি খাওয়ারও কিন্তু সময় থাকে না ইউজুয়ালি। তো সেক্ষেত্রে ওই টাইমটার মধ্যে আমি আপনাকে ইয়ে করছি, তো এটা আমার জন্য একটু টাফই হয়ে যায়। বাট ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণে মানে রেসপন্সিভ আছেন, মানে কারো কোনো একটা কোয়েশ্চেন থাকলে মানে ওনারা নিজেরা সলভ করতে পারছেন, আপনারা কিন্তু ভালো অ্যাক্টিভ। তো সেই জায়গায় একজন দুইজন এসে যদি আপনার এটা প্রবলেম শুরু করে, সেক্ষেত্রে আপনারা নিজেরাই তো বুঝতে পারছেন যে কারা আসলে ব্যাপারটা করছে। সেক্ষেত্রে নিজেরা যেহেতু বলছেন, আমি ব্যাপারটা আবার মাথায় নিলাম। আমি এতদিন মানে মানে থাকে না যে আমার দিক থেকে মানে আমি যদি এটার একটা স্টেপ নিই, সেক্ষেত্রে মনে হতো যে আমার রাগ আছে, সেজন্য বেসিক্যালি এমন না ব্যাপারটা, যেহেতু আপনাদের থেকে এসেছে আমি এই ব্যাপারটা দেখবো, ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরো যারা আছে তাদেরকে আনমিউট করে দেন। হ্যালো স্যার। জি স্যার, বলুন। স্যার বাংলা ক্লাসটা বেসিক্যালি আমি বুঝতেছি না, এখন এটা কি আমার সমস্যা না স্যারের সমস্যা, নিজেও বুঝতেছে না। বাংলা ক্লাসে কি হচ্ছে স্যার? স্যার বাংলা ক্লাসে সাহিত্য প্রাচীন যুগ হয়েছে, মধ্যযুগ হয়েছে। হ্যাঁ কি স্যার? প্রাচীন যুগ আর মধ্যযুগ। প্রাচীন যুগ আর মধ্যযুগ কে নিয়েছে ক্লাস? কমপ্লেইনার এটা করে। এস এম আলম স্যার। ও আচ্ছা, এস আলম স্যার। আপনাদের মনে হয় এস আলম স্যারকে নিয়ে আমি এর আগেও একবার শুনেছিলাম কিছু একটা। আচ্ছা, মানে স্যার তো মোটামুটি ভালো ক্লাস করায়। সেক্ষেত্রে প্রাচীন যুগ মধ্যযুগে আপনাদের কি কোনো এমন ইস্যু ছিল যে স্যার বাংলা নিয়ে কোনো প্রবলেম? স্যারের কথাই বুঝি না। স্যার অনেকে কিন্তু কমেন্ট করছে যে বাংলা খুব ভালো করাচ্ছে। সেক্ষেত্রে এখন বাংলার জন্য অন্য কোনো কোচিং তো অন্য টিচার নেয় অন্য গ্রুপে, আমার একটু জাস্ট হেড করে দিল বাংলার জন্য ভালো হইতো। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে স্যার এখানে সবাই ভালো পড়ান, কিন্তু স্যারের কথা বুঝতে একটু অসুবিধা হয়, এটুকু সমস্যা। স্যারের কথা কি বেসিক্যালি স্যারের মনে হয় গলা ভাঙা ছিল কয়েকদিন আগে, স্যার একটু প্রবলেম ছিল আর কি। স্যার গলা ভাঙা ছিল। আপনার কি একটু বলেন তো আমাকে, ফ্র্যাঙ্কলি একটু বলেন, মানে আপনার কি মানে অন্যভাবে নিবেন না, বড় ভাই হিসেবে বলতে পারেন, মানে আপনার কি স্যারের সাথে পার্সোনাল কোনো ইস্যু আছে, যে কোনো কিছু স্যার এই টপিক নিয়ে কথা বলছে আপনার কাছে ভালো লাগেনি, এমন কিছু আছে কি? স্যার শুনতে পাচ্ছেন? সাজিয়া আক্তার বলছেন কি? জি না স্যার, এখন বলবো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওই যে কে যেন বলছিলেন এস আলম স্যারের কথা, আপনি বলছিলেন? জি না স্যার, স্যার ভালো পড়ায়। আচ্ছা। স্যার আমাদের হচ্ছে যখন ক্লাস করি, ম্যাথ স্যার বারবার বলে আপনারা কেউ ইররিলেভেন্ট এসএমএস দিবেন না। স্যার ক্লাস করাচ্ছে, কেউ দিচ্ছে স্যার আপনার ক্লাস ভালো লাগতেছে, কেউ স্যার প্রতিদিন ক্লাস নেবেন নাকি আপনি, এতটা স্যার ইগনোরেবল তারা করে যে স্যার আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারি না।
স্যার মানে বারবার এটা বলে স্যার যে কারা করে আমি বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলবেন কি? আমরা যারা পার্টিসিপেন্ট থাকি ক্লাস করি তারাই কেউ এসএমএস করি স্যারকে হুম। যে মানে অন দ্য স্যার কমেন্ট করতেই থাকি স্যার যে বুঝাবে উনি বোঝানোর সময় পাবে কোথা থেকে, আমরা তো রিলেভেন্ট এসএমএস দিতেই থাকি স্যারকে, ডিরেক্টলি এসএমএস দিচ্ছি। এখন স্যার বারবার বলতেছে কে যে যে ইয়ে আপনারা, স্যার, আমাদের প্রবাল স্যার? হ্যাঁ স্যার বারবার বলতেছে যে আপনারা এরকম কিছু করেন না যাতে আমার ক্লাসের হ্যাম্পার হয়। আমি চাই আপনারা পারেন না, আমি বারবার দেওয়ার চেষ্টা করব, কিন্তু স্যার আমাদের ধৈর্য শক্তি এতটাই কম যে আমরা বারবার এক বিষয় স্যারকে নিয়ে অযথাই কোশ্চেন করতে থাকি। না, হয়তো দেখা এটা যায় এটা স্যারের মাঝে মধ্যে সময়টা থাকে না যে একটা হয়তো বা মানে আপনাদের যে ভোরা মানে ইয়ের ব্যাপারটা, মানে চেষ্টা তো করে ঠিক আছে, মানে আপনাদের হয়তো প্রবলেম হতে পারে, বাট একটা জিনিস আমি কালকে খেয়াল করলাম, আপনাদের প্রবলেম হচ্ছে আপনারা ক্লাসের মধ্যে প্রবলেম, আপনি কি বুঝবেন কিভাবে? আপনি ক্লাসের মধ্যে মেসেজ করছেন, আমি নিজে দেখছি ক্লাসের মধ্যে থেকে। স্যার এইটাই বলতেছি, স্যারের সমস্যা হচ্ছে বেশিরভাগ আমরা হচ্ছে ইরিলেভেন্ট এসএমএস দিচ্ছি, স্যারকেও দিচ্ছি কমেন্টে। হ্যাঁ, স্যার আমাদের কি ম্যাথ করাবে, স্যার কমেন্ট পড়তে পড়তে অনেক সময় বলতেছে যে এভাবে আপনারা অপ্রাসঙ্গিক এসএমএস দিয়েন না, কিন্তু আমরা কি করবো স্যার, আমাদের তো যারা নাকি পড়তে চায় তারা হচ্ছে যে স্যার দেখা যাচ্ছে মাঝখানে একটা অঙ্ক করে ওনাদের কারণে অনেকক্ষণ বসে থাকতে হয়, তখন বিরক্তিবোধ হয়। এভাবে স্যার একটা টিচারকে যদি আপনার মানে এভাবে যদি একটা টিচারকে আটকে দেওয়া হয়, সেক্ষেত্রে তো একটা টিচার আসলে আপনার কিভাবে ডেলিভার করবে বলেন? মানে স্যার এইটা সেক্ষেত্রে বলতে চাচ্ছি স্যার, আপনি যেহেতু আমাদের মেন্টর সেহেতু স্যার আপনি আমাদের কিছু সমস্যার সমাধান করেন স্যার, না দেখা না, যাচ্ছে সেটা তো আমরা, অবশ্যই আমি চেষ্টা করব, বাট আপনাদের যে ব্যাপারটা আছে, আপনারা যে সোহাগ স্যারকে বেশি পছন্দ করেন কম্পারেটিভলি, মানে ওনার যে ক্লাস বোঝেন, এই ব্যাপারটা আমি কথা বলেছি, খুব সম্ভবত না আপনাদের স্যার আমরা প্রবল স্যারের ক্লাসটাও বুঝি, কিন্তু হচ্ছে আমাদের অনেকে আছে যে স্যারকে ক্লাস করতে দিচ্ছে না, ইনডাইরেক্টলি ওনাকে লেট করাচ্ছে, ওনাকে হচ্ছে আজ মানে এসএমএস দিচ্ছে যে এটা দরকার না। স্যার এই বিষয়ে আপনি একটু দেখবেন যে আচ্ছা ক্লাসের আচ্ছা, সময় আমি অযথা ব্যাপারটা কমেন্ট দেখছি, তো সেক্ষেত্রে যেটা বললাম, এই যে এমডি আশিক মিয়া বা এরকম কেউ একজন আছেন, স্যার দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ, মানে আপনি এই জিনিসটা আর করবেন না প্লিজ। আর যে টিচারদের বেসিক্যালি রেসপেক্টের যে জায়গাটা, আপনারা হয়তোবা মনে করতে পারেন যে এখানে যারা টিচার তারা আর কি মানে কি এমন হয়ে গিয়েছে বা কি, মানে থাকে না, খুব কিছু মনে করতে পারেন, বাট বেসিক্যালি এখান থেকে যারা টিচার তারা কিন্তু ইউনিভার্সিটির যারা টিচার আছে তাদেরকেও পড়ায়, ঠিক আছে? যারা বিসিএস এর জার্নিতে আছে, ইউনিভার্সিটির যারা টিচার তারাও বেসিক্যালি এখানে কোচিং করে, তাদেরকে বেসিক্যালি পড়ানো হয়। এবং প্রবাল স্যারের যে ব্যাপারটা, প্রবাল স্যার বাংলাদেশ সরকারের 5th গ্রেডের একজন কর্মকর্তা, তিনি একজন বিসিএস ক্যাডার। আমরা যারা বিসিএস ক্যাডার হিসেবে জয়েন করি, আমরা 9th গ্রেডে জয়েন করি, উনি 5th গ্রেডের একজন কর্মকর্তা, উনি একজন বিসিএস ক্যাডার। তো সেক্ষেত্রে মানে উনি হাম্বল দেখে হয়তোবা উনি আপনাদের থাকে না যে খুব একটা বেশি বিরক্ত হয় না, বাট ওনার বোঝানোর ব্যাপারটা, হ্যাঁ হয়তো বা আপনি আমার সাথে বলতে পারেন যে স্যার আমাদের তো মানে প্রবাল স্যার আসলে ভালো চেষ্টা করেন, বাট আমরা স্যার আসলে সোহাগ স্যারকে চাই, আপনার পার্সোনাল রিকোয়েস্ট থাকতেই পারে। বাট যখন আপনি সেটা স্যারকে পার্সোনাল অ্যাটাক করছেন, আপনি ক্লাসের সময় আপনি করছেন, দেখেন আমি ব্যাপারটা সিরিয়াসলি নিব কিভাবে? আপনি ক্লাস করছেন, ক্লাসের সময় আপনি গ্রুপের মধ্যে একেবারে একাকার করে ফেলছেন, ক্লাসের মধ্যে ক্লাস হচ্ছে আপনাদের, ক্লাস না করে আপনি গ্রুপের মধ্যে একাকার করে ফেলছেন, তো লাভটা কি হচ্ছে? আপনার ক্ষতি হচ্ছে না? আপনার সাথে যারা আছে তাদেরও তো ক্ষতি হচ্ছে। একজন শুরু করেছে, আমি দেখলাম ওই মানুষটাই শুরু করেছে, তো সেক্ষেত্রে ওই মানুষটা শুরু করে এরপরে যে এই কাজগুলো করছেন, এগুলো তো আপনাদের ক্ষতি হচ্ছে। তো এই জিনিসগুলো নিজেদেরটা যদি নিজেরা না বোঝেন, সমস্যা হয়ে যায়। আচ্ছা, মোহাম্মদ আলী হোসাইন, ওনাকে আনমিউট করে দেন। জি স্যার বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। জি স্যার, ওই গেল আপুর প্রসঙ্গে মানে উনি যা বললেন সেই প্রসঙ্গে একটু বলতে চাই স্যার। মানে গতকালের ক্লাসের বিষয়টা আর কি। এক তো প্রবলেম হচ্ছে স্যার ওই টেলিগ্রাম গ্রুপে এসএমএস করাটা। এটা প্রত্যেক ক্লাসে দেখা যায় স্যার, এখানে ক্লাস শুরু হয়ে গেছে নিজ দায়িত্বে থেকে, কিন্তু এটা আমাদের দায়িত্ব যে হ্যাঁ ক্লাস শুরু হয়েছে কিনা বা কখন হবে এটা আমাদেরকেই কিন্তু অ্যাপসে যাচাই বাছাই করা দরকার। তবুও দেখা যায় স্যার আপনারা লিংক দিয়ে দেন টেলিগ্রামের মধ্যে। তাছাড়াও দেখা যায় যে মানে অযথা সে বলে যে ক্লাস শুরু হয়েছে কিনা এই সেই, সেটা গেল এক বিষয়। দ্বিতীয়ত হচ্ছে স্যার যখন ক্লাস করাচ্ছেন স্যার বলতেছেন যে আপনাদের যদি খুব মানে পড়াশোনা রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলেই আপনারা করেন, এর বাহিরে কিছু করেন না। তাও দেখা যায় জিজ্ঞাসা করে যে স্যার আপনি এখন ক্লাস নেবেন কিনা, আপনি এখন থেকে পড়াবেন কিনা। এই কোশ্চেন গুলো স্যার কিভাবে করে এটাই বুঝি না স্যার। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না।
জি শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। যে ওই যে আমার ইয়েটা খুলে গিয়েছিল আর কি, স্পিকারটা খুলে গিয়েছিল। তো যেটা এই যে বলছিলাম যে প্রবাল স্যার যে 5th গ্রেডের একজন কর্মকর্তা, তিনি কি বলেছেন একবারও? না স্যার উনি বলেননি। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা মানুষ কতটা হাম্বল হলে চিন্তা করেন, এই জিনিসটা বলেনি, আমি আজকে বললাম আপনাদেরকে। তো জি স্যার। ব্যাপারটা হচ্ছে যে মানে এখানকার যারা টিচার আছেন, আপনারা বেসিক্যালি আপনারা যে জায়গায় যেতে চাচ্ছেন সেই জায়গায় তখনই যেতে পারবেন যে আপনি যার যে পজিশনটা আছে বা যে আপনার টিচার, সে কোনো কিছু না আমি ধরে রাখছি, বাট সে আপনার টিচার। আপনি জি স্যার। একটা ওয়ার্ড হলেও তার থেকে শিখেছেন, আপনি যদি এটাকে ভ্যালু না দিতে পারেন স্যার, এটা কিন্তু আসলে আপনার মানে এটা আসলে খুব বেশি একটা ভালো জিনিস না, ঠিক আছে? জি স্যার। আপনার যে ব্যাপারটা, আপনি আমাকে বললেন না যে স্যার মানে এটা আমাদের একটু দেখেন না, চেঞ্জ করে দেয়া যায় কিনা। আমার ব্যাপারটা অন্যরকম, আমি আপনাদের মানে একসাথে ভাইয়ার মতো আছি, আমি না হয় ব্যাপারটা দেখলাম, বাট আপনি একটা স্যারকে পার্সোনালি আপনি ক্লাসের মধ্যে স্যার আপনি ক্লাস নিবেন নাকি এই সেই, তা এমন মানে এটা কি ধরনের কথা? আপনি একটা জি স্যার, মানুষ এইগুলো কোশ্চেন করা তো কোনো মানেই হয় না স্যার। তো আপনি সেটাই আর যেহেতু কি আমাদের ব্যাপারটা। মেন্টর হিসেবে আছেন স্যার, এই প্রশ্নগুলো করলে তো আপনাকে কমপক্ষে গ্রুপে করতে পারে। হ্যাঁ, আমাকে বলে দিতে পারে, আমি কিন্তু এর তো আগেও নিজেও আপনাদের জানেন না যে স্যার নেক্সট ক্লাস নিবেন কিনা, স্যার নিজেও জানেন না, স্যারকে তো এই হ্যাঁ কোশ্চেন করতে কোনো মানেই হয় না। হ্যাঁ, আর এর আগেও তো আমি আপনাদের লাস্ট ক্লাসে বলেছিলাম মনে হয়, বা আমি কি আপনাদের বলেছিলাম যে বীজগণিত থেকে মোটামুটি সোহাগ স্যার নেওয়ার চেষ্টা করবেন আপনাদের। আমাদেরকে জি স্যার আপনি এসএমএস করে হ্যাঁ, বলেছিলেন তো আমি গ্রুপে। এসএমএস করে বলেছি, তো এরপরে আপনারা মানে এরপরেও যদি কনফিউজড হয়ে যান, আমি ওটা আপনাদের তো রিপিট এখন করছিলাম পাটিগণিত স্যার, চলছে। একজন আবার আপনি বলার পরেও অ্যান্সার করছে, আমি বলছিলাম গ্রুপে যে স্যার তো বলেই দিয়েছেন যে পাটিগণিত নেবেন প্রবল স্যার, তারপর বীজগণিতে আমাদের সোহাগ স্যার আসবেন। আচ্ছা, আমি কি মানে আমি যখন টেক্সট করি এটা কি বিদ্যাবাড়ি থেকে যায় না আমার পার্সোনাল থেকে যায়, বলেন তো আমাকে বিদ্যাবাড়ি একটু? থেকে আসছে। মানে আমার টেক্সটও আপনি বিদ্যাবাড়ি থেকে পান? জি স্যার। ও আচ্ছা, এই জন্যই তো ডিফারেন্সিয়েট হচ্ছে না, কারণ বিদ্যাবাড়ি তো অনেক সময় অনেক কিছু লিখে ফেলে, তো সেক্ষেত্রে জি আমি আবার মানে মেসেজটা অনেক সময় পোল থাকে, অনেক সময় কুইজ থাকে, তো জি স্যার। সেক্ষেত্রে আমার মেসেজটা আলাদা করে, হ্যাঁ বুঝতে পেরেছি আমি ব্যাপারটা। তো সেক্ষেত্রে যেটা বললাম যে আপনার যে ইয়ের ব্যাপারটা, আপনার ওভারঅল যে ব্যাপারটা আপনাদের যে স্যার সম্পর্কিত যে ব্যাপারটা, প্রবাল স্যারের ব্যাপারটা, উনি অনেক ভালো পড়ান, অন্যান্য অনেক ব্যাচে আছে যে ওনাকে নিয়ে টানাটানি হয়, বাট আপনাদের যেহেতু ইয়ে লাগছে না, ঠিক আছে, আপনারা সোহাগ স্যারকে পাবেন, বাট স্যার আপনার এসএমএস আলাদা থাকলে ভালো হতো। না, আমি এটা আজকে শিওর হলাম যে আমার এসএমএস আলাদা যায় না, আমি মনে করতাম কি আমার এসএমএস মনে হয় মানে আমার মেসেজ মনে হয় আপনি আমার থেকে দেখেন যে স্যার এটা পাঠিয়েছে, বাট বেসিক্যালি আমার এসএমএস আপনার মানে এখান থেকে যে যায় আমি আজকে জানলাম সেটা। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে আপনারা আচ্ছা, যিনি কথা বলতে চাচ্ছেন আনমিউট করে দেন না, সাদিয়া, তারপর আলামিন, শিমু। স্যার আমাদের কিন্তু খুব নামাজের সময় চলে যাচ্ছে, হ্যাঁ লিভ নিয়ে নেন, যারা নামাজ পড়তে যাবেন স্যার আসসালামু অবশ্যই লিভ আলাইকুম। নিয়ে নেন। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার স্যার বলুন। আমি আলামিন মোল্লা বলতেছি। স্যার জি স্যার প্রবল বলুন। স্যারের কথা বলতেছি স্যার। জি বলুন। স্যার উনি অনেক ভালো টিচার স্যার। ওনাকে নিয়ে বাজে মন্তব্য স্যার এটা মানা যাচ্ছে না স্যার। এটা তো উনি অবশ্যই, ভালো পড়ায়, অনেক ভালো পড়ায় স্যার। আমার কাছে অনেক ভালো লাগছে স্যার। তাহলে স্যারের মানে একটা স্যারের একটা ব্যক্তিত্ব দেখলাম স্যার। স্যার প্রত্যেকের থেকে জিজ্ঞেস করে যে বুঝছে কিনা। একজন যদি বলে বুঝছে না তাহলে স্যারের নেক্সট প্রশ্নে যায় না স্যার। স্যার তো এটা এইরকম এটা মানে এটা একটা এইরকম টিচারের এর থেকে নিজেকে ভালো গুণ আপনি কি নিজেকে কি নিয়ে মনে চলে করেন? স্যার। স্যার স্যারকে নিয়ে বাজে মন্তব্য স্যার, এটা আমার কাছে খুব বাজে লাগতেছে স্যার। তাহলে এটা মানে স্যারের জিনিসটা পড়ানো স্যারের পড়ানো এটিটিউড স্যার অনেক ভালো লাগছে স্যার। আমি তো দেখছি বেসিক্যালি আপনাদের কারোরই কোনো সমস্যা নাই, কিন্তু মানে হয় কি যে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনার শুরু করে দিতে হয় একজনের, এরপরে দেখবেন কোনো কথা না থাকলেও বের হয়ে যায়, তো এই শুরু করার স্যার কাজটা যিনি কিছু করছেন আছে স্যার, কিছু বাজে মানে এইভাবে ভর্তি হয়েছে, কিছু করবে না, এগুলাই স্যার বাজে ইয়ে করছে স্যার। এটাই স্যারের এটাই তুলনায় হয় না স্যার, আমি বলতেছি স্যার। স্যার অনেক ভালো পড়ায়। সেটাই তো, একটা টিচার তো উনি ভালো না পড়ালে তো আর ক্লাস করাচ্ছেন না, সেক্ষেত্রে 5th আর গ্রেডের একজন বিসিএস স্যারের কর্মকর্তা আপনি কি মনে করেছেন? প্রেজেন্টেশন স্যার ভিন্ন স্যার, অনেক হ্যাঁ, হাসি খুশি থাকে, বুঝায় তাহলে অনেক সুন্দর। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা এই জিনিসটা মানে তো স্যারে আছে যদি ব্যাপারটা। স্যারের লজিকে না বুঝতে, স্যার আবার অন্য ব্যাখ্যা দিয়ে হাসি দিয়ে মানে বা হুম একটা মনে হয় স্যার না হইলেও স্যার 10 বারে করায়, হুম তারপরও স্যারের ভিতরে কোনো এগ্রিসিভ আসে না স্যার। হুম তো সেক্ষেত্রে মানে আপনারা যেহেতু বলছেন সবকিছু মিলিয়ে, মানে আমরা দেখবো প্রবাল স্যারও আপনাদের ক্লাস নিবেন, সোহাগ স্যারও আপনাদের ক্লাস নিবেন, কোনোটাই এমন না যে এটা আপনাদের আর হচ্ছে না বা এমন না, ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে মানে টিচারের যে ব্যাপারটা আছে সেই টিচারের ব্যাপারটা আসলে আমাদের উপর ছেড়ে দেন, আর আপনারা যেহেতু আমাকে বলছেন যে স্যার এটা হলে ভালো হয়, আমি ব্যাপারটা আসলে দেখছি। ঠিক আছে, অন্য কেউ? জি স্যার বলুন। স্যার আমি পলাশ কুমার বলছি। জি পলাশ কুমার বলুন স্যার। স্যার ওভারঅল যে বিষয়টা ওই শুনলাম, বা আমি তো আছে টেলিগ্রাম গ্রুপে অ্যাড নাই, তবু বিষয়টা যা জানলাম, আমি গতকাল স্যারের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করছিলাম।
যেটা বুঝলাম স্যার প্রথমের দিকে মানে কিছু কিছু শর্টে বোঝাচ্ছিল, ওইটা অনেকে বুঝতে পারছিল না। পরে শর্টে বোঝানোর কারণে অনেকে না বুঝলে সেটা ডিটেলস স্যার বুঝাইছে, অনেকেই বুঝতে পারিনি। বেসিক্যালি আমারও প্রথমে বুঝতে পারছিলাম না, পরে স্যার যখন আরে সুন্দর করে ডিটেলসে বুঝাইছে ওটা আমি বুঝতে পারছি। অনেকে সোহাগ স্যারকে পছন্দ করে, স্যারের ক্লাস না, প্রথমের সোহাগ দিকে স্যারকে করতে। পছন্দ করার কারণ, আপনাদের যে সোহাগ স্যারকে পছন্দ করাটা খারাপ সেটা আমি বলছি না, আপনারা হয়তো বা স্যারের সাথে বেশি ফ্লেক্সিবল, স্যারের সাথে বেশি থাকে না যে একটা স্যারের সাথে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের অনেক ভালো, ক্লাস তাদের সেটা সাথে নিয়ে অনেকগুলো সমস্যা না। ক্লাস করা হয়েছে, অনেকগুলো ওই স্যারের একটা হ্যাঁ, মানে একটা ভাবধারায় আন্ডারস্ট্যান্ডিং বুঝাইতো, আছে স্যারের ওটার সাথে, সাথে স্যার সবাইকে আন্ডারস্ট্যান্ডিং জানে হয়েছে, চেনে। এটা একটু ঝামেলা হয়ে গেছে স্যার। তো এখন দেখেন যদি সম্ভব হয় স্যারদের দিয়ে নেই। আর এটা এছাড়াও যে খারাপ বুঝাচ্ছে এরকম না, অবশ্যই ভালো না বুঝাইছে না, স্যার। সেটা অবশ্যই আমি, সিনিয়র স্যার সেটা আমি অনেক, জানি, স্যার অনেক বাট ভালো। ব্যাপারটা আমি বলছি যে একটা টিচারকে একটু রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন। জি স্যার বলুন, খুব জলদি আজান দিয়ে দিচ্ছে। আসলে প্রভাব স্যার যে ক্লাসটা নিল না স্যার, আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করছি, তো ভাইয়ের সাথে আমিও একমত। মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে। এটাই মানে তো, স্যার ক্লাস যখন করলে তো ভালো লাগবেই। ছিল, শর্টকাট টেকনিক গুলো বেশ ভালো ছিল, মানে বুঝতে পারতেছিলাম। আর এক একটা টেকনিক অনেক ভালো ছিল স্যার, অনেক ভালো কিছু শিখতে পারছি ওভারঅল। তো আমার মনে হয় এই স্যারকে রাখলে আসলে ভালো হবে শেষ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো সেটা আমরা দেখবো, সমস্যা নেই, বাট ওভারঅল যে ব্যাপারটা আছে, কোনো স্যারই তো এখানে খারাপ না। আর বেশ কয়েকটা ক্লাস আমরা করতে পারি, করে দেখি না অন্যরা আর কিছুদিন দেখুক, সেটাই। তারপরে নিজের বিষয়টা আর কিছুদিন পরে হোক যদিও হই। জি স্যার, সেটাই মনে দেখছি আমরা ব্যাপারটা, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজান দিয়ে দিচ্ছে স্যার, আই উইল টেক 1 মিনিট। আচ্ছা, সুজয় মন্ডল, ওনাকে একটু দেন, উনি অনেকক্ষণ ধরে হাত তুলে রেখেছেন, অনেকবার কমেন্ট করেছেন। জি স্যার বলুন। আমরা যারা নামাজে যাবো স্যার খুব তাড়াতাড়ি চলে যায়, আমি আসলে প্রবলেম গুলো নিচ্ছি তাই আমার একটু সময় লাগছে, আমাদের ক্লাস কিন্তু শেষ। আপনারা যারা নামাজে চলে যাবেন, আমাদের ক্লাস কিন্তু শেষ। জি বলুন। এক একজন শিক্ষকের বোঝানো এক এক রকম হতে পারে। আমি ম্যাথের এখন পর্যন্ত সোহাগ স্যারের ক্লাস করেছি, প্রবাল স্যারের ক্লাস করেছি, আর হচ্ছে সম্ভবত শুদ্ধ নাম আছে একজন স্যারের ম্যাথের, আচ্ছা কিছুটা উপজাতিদের মতো দেখতে যিনি, শুভ্র স্যার, শুভ্র। আচ্ছা স্যার, আমি ঠিক চিনতে পারছি না, হয়তো হ্যাঁ আচ্ছা, থাকতে মানে পারে। আমি 3 জনের ক্লাস করেছি, আমার শুভ্র স্যারের ক্লাস ভালো লাগছে, কিন্তু আমি কালেকটিভলি যেহেতু আপনি সবাই যেহেতু সোহাগ স্যারের কথা বলছেন? না না, প্রথমে যে স্যার আমাদেরকে রেকর্ড ক্লাস গুলা দিত, আচ্ছা আচ্ছা, তখন হয়তো আমিও ছিলাম। এখন আমি এখন ঠিক স্যারের পাইনি। ক্লাস আমার বেশি ভালো লাগতো, কিন্তু আমি সেটা মানে এখন আমি আচ্ছা আচ্ছা। আমার সোহাগ স্যার ঠিক আছে। আবার বাংলার ক্ষেত্রেও আমি আনোয়ার স্যারের ক্লাস করছি, এসালাম স্যারের ক্লাস করছি, তানভীর স্যারের ক্লাস করছি। আচ্ছা, আমাকে বাংলার ব্যাপারটা একটু বলেন তো, আপনাদের বাংলার ক্লাস কি কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই। মানে এখন স্যারের যার যার কাছে একজনের কাছে এরকম ভালো লাগতেই পারে। আমার কাছে তানভীর স্যারের স্যারের কথা কি বোঝা যায় না কয়েকদিন ধরে, নাকি শুরু থেকে আপনারা বোঝেন না এমন না কিছু? স্যার, বোঝা যায়। স্যার বাংলাটা আসলে উনি বাংলার মানুষ, এটা বোঝা যায়। উনি খুব ভিতরে গিয়ে বাংলাটা বোঝাতে চায়। আবার আচ্ছা তানভীর স্যার যখন পড়ায়, তানভীর স্যার একদম বেসিকটা পড়াইতে চায়, ওটা পড়লে হবে জি, ওটা পড়াইতে চায়। এই জন্য এক একজনে এক এক রকম, কার কোনটা ভালো লাগে। এখন এটা নিয়ে একজন টিচারের এগেনস্টে যে কথা গণিত বলে, লেকচার চার সলভ, এটা স্ক্রিনশট রাখেন, এটা সলভ করবেন আজকে, যে কি টিচারদের আপলোড করা এগেনস্টে হবে। কথা বলাটা আসলে ভালো না। জি জি, এটা আমার এটাই কাছে স্যার, ভালো এটা লাগে এটা না। আপনারা যারা বোঝেন, আর আমি এতটুকু এক্সপেক্ট করি যে আপনারা বিইং এ বিসিএস স্টুডেন্ট, আপনাদের এতটুকু ক্যালিভার আছে, মানে যাদের নেই তাদেরকে কিন্তু আমি ডিফারেন্সিয়েট করে ফেলতে পেরেছি অলরেডি, আমার কাছে তারা ডিফারেন্সিয়েট করা হয়ে গিয়েছে, যে আসলে আপনি একজন বিসিএস স্টুডেন্ট হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা কাদের আছে, তো সেই ব্যাপারটা কিন্তু আমার কাছে অলরেডি ডিফারেন্সিয়েট করা হয়ে আর গিয়েছে। এবং আরেকটা জিনিস আমি ছোট করে বলতে চাই, কি সেটা বলুন। হচ্ছে আমরা দেখি যে যখন ক্লাস হচ্ছে তখন কিছু কমেন্ট আসে, যেটা হচ্ছে যে এটা পড়লে আমার প্রাইমারিতে হবে কিনা, বা এটা পড়লে আমার 11 থেকে 20 গ্রেড হবে কিনা। আমি এক্সট্রিমলি মানে বিদ্যাবাড়ি প্লাস তাদেরকেও বলতে চাই, আপনারা আমাদেরকে ডিমোরালাইজ করতেছেন। কারণ আপনি বিসিএস এর জার্নিতে থেকে প্রাইমারি অথবা 10 গ্রেড, মানে যেখানে আমরা মিনিমাম টার্গেটই নিয়ে এখন লড়তেছি 9ম গ্রেড, সেখানে 9ম গ্রেডের নিচের কোশ্চেন করাটা আমার কাছে খুব ইরেলেভেন্ট মনে হয়। আর এই কোয়েশ্চেনটা স্যার আমরা একবার করে না, এই demoralize কোয়েশ্চেনটা যারা করে না, এই কোয়েশ্চেনটা মজার ব্যাপার হচ্ছে, আপনি তো আপনাদের কমেন্টটা আসলে দেখানো, মানে আপনারা আপনাদের কমেন্ট দেখেন না, এখানে যিনি ডিস্টার্ব করেন তখন একটা কমেন্ট উনি, মানে যতক্ষণ পর্যন্ত আমি না অ্যান্সার দিব উনি করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন, মানে আমি একবারে প্রথম আপনাদের কেয়ার লাইভে মনে একবার বিরক্ত হয়েছিলাম। বেসিক্যালি অ্যাজ এ পার্সন, মানে আমার কতটুকু, মানে আমি কতটুকু গেলে আমি এটা বিরক্ত হই সেটা আসলে আপনারা এখনো বুঝবেন না। তো সেই জায়গার মধ্যে তিনি এতবার করে কমেন্ট করছেন, মানে আমি আসলে বুঝলাম না যে মানে এটা কি ধরনের কথা, একটা জিনিস যে উনি ইরেলেভেন্ট একটা কথা বলছেন, আমি স্কিপ করে যাচ্ছি, বাট স্টিল মানে হি ইজ ডুইং দ্য সেম থিং। হ্যাঁ এই স্যার, আমি ব্যাপারটা হচ্ছে দেখেছিলাম কি, তো, আমি আসলে যদি ছিলাম। ভেতরে না আপনার বুঝ থাকে, আসলে এটা আসলে কিছু করার নেই স্যার।
কিছু করার থাকে না। তো ঠিক আছে, আরে- আমরা যে ওভারঅল ব্যাপারগুলো আসলে আমরা যেটা বুঝলাম যে আপনাদের ক্লাসের যে ব্যাপারটা আছে সেটা আমরা দেখবো। সোহাগ স্যারের কথা অবশ্যই আমরা চিন্তা করছি। এবং আরেকটা যে ব্যাপারটা আছে এস আলম স্যারের, যেহেতু আপনারা মেজরিটি স্টুডেন্ট ভালো বলছেন, আপনারা বুঝতে পারছেন, তো সেক্ষেত্রে এটা আসলে নিয়ে ডিসিশন নেয়ার মতো সময় হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর অ্যাসাইনমেন্ট টেস্ট লাস্টে কে ছিলেন আমার সাথে? ফয়সাল বাড়িকে দেন তো, উনি অ্যাক্টিভ আছে আমাদের। ফয়সাল বাড়ি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। পড়ালেখার কি অবস্থা, কালকে পরীক্ষা? জি স্যার, প্রায় কমপ্লিট স্যার। এই ম্যাথটা দেখবো কালকে পরীক্ষার আগ পর্যন্ত, দেন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, বাকি যে সাবজেক্ট গুলো কোনো জায়গায় কোনো ঝামেলা? না স্যার, কোনো ঝামেলা নাই। রিভাইজ মজা লাগছে না রিভাইজ দিতে? জি স্যার। 50 নাম্বার যে কভার হয়ে গিয়েছে টের পেয়েছেন? না স্যার। এই 50 নাম্বার কিন্তু আপনার প্রিপারেশন নেওয়া শেষ বিসিএস এ, 4 জি ভাগের স্যার। 1 ভাগ কিন্তু শেষ। আর যদিও পরীক্ষা 40 মার্কসের, আপনি কিন্তু আরো 10 রেখে আসছেন। 10 কোথায় রেখে আসছেন বলেন তো? ওই যে স্যার, কম্পিউটার। আপনার জি স্যার, কম্পিউটার স্যার পরে দিবেন আপনি। হ্যাঁ, কম্পিউটারটা পরে, এরপরে রিভিউ টেস্টে, কারণ এবার চিন্তা করেছি যে একটা সাবজেক্টের অর্ধেক আমি দিব না, রিভিউ টেস্টে সাবজেক্টটা শেষ করে পুরোটা দিব। জি ঠিক স্যার। আছে? তার মানে আপনাদের যে টাইম সেটা সাফিসিয়েন্ট ছিল? জি স্যার, টাইম সাফিসিয়েন্ট আছে স্যার, সবই ঠিকই আছে, কিন্তু আমার কিছু স্যার কমপ্লেন আছে। কমপ্লেন যেটা হচ্ছে যে স্যার, আমি বুঝি না স্যার, আপনি তো একটা টাইম দেন না, মানে আমি বুঝি না যে এই টাইমে অনেকে বলে স্যার পড়া শেষ হয় না। তারপর ঠিকই দেখি যে আমাদের টেলিগ্রাম গ্রুপে, মানে আমি সবসময় আসি না, বুঝছেন স্যার, আমি জি স্যার। মানে পড়া শেষ করার পর দেখি যে আপনি কোনো ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছেন কিনা, তো ওইটা দেখতে যাই, দেখি যে অনেকগুলা ইরেলেভেন্ট মেসেজ পড়ে থাকে স্যার, এটা একটু মানে অড লাগে আসলে। না না, তারপর সেটা স্যার তো অবশ্যই। অনেকেই স্যার টিচার সম্পর্কে কমপ্লেন দিচ্ছে। আমি স্যার একদম 22 সালের অক্টোবর থেকে আমি বিতে বাড়ির সাথে আছি, তো তখন তো আমাদের রেকর্ডেড ক্লাস হইতো, তো সেখানে অনেক স্যার ছিল, অন্যান্য স্যার ছিল, এখন অন্যান্য স্যার পাচ্ছি, সব স্যারই কিন্তু স্যার ভালো অনেক, কারণ তারা বিসিএস এর জন্য আমাদেরকে হেল্প করতেছে। অবশ্যই স্যার অনেক ভালো টিচার। তো আমার মনে হয় না যে এখানে কোনো স্যারকে এভাবে বাছ বিচার করা উচিত বা কেমন কি। আমরা শুরু করি, কারণ আমাদের কেবল কিছুই হয়নি স্যার, আমাদের কেবল মানে 50 মার্কের জার্নি বা কিছু পড়া হয়েছে, এখন অনেক পড়া বাকি। তো আমার মনে হয় না যে এরকম কথা বলে মানে টিচারদেরকে মানে সেটাই, একটা ছোট এটা করাই আসলে হয়, কারণ বেসিক স্যার টিচাররা আন্ডারস্ট্যান্ডিং। স্যার আমাদের থেকে অনেক বড়, আমাদের স্যার কিছুই না এখন। Just না, কিছু মানে হয়ে গেল যে আপনাকে একটা অক্ষর শিখিয়েছে। আমি যার কাছ থেকে ড্রাইভিং শিখেছি, আমার যে ড্রাইভিং টিচার যিনি ছিলেন, মানে উনি বেসিক্যালি আপনার সবাইকে যে ড্রাইভিং শেখান, আমি ওনাকে যে পরিমাণ সম্মান দিই আপনি মানে চিন্তাও করতে পারবেন না। আমি আমার ড্রাইভিং আমাকে যিনি শিখিয়েছেন, আমি তাকে যে পরিমাণ সম্মান দিই। তো সেক্ষেত্রে এটা আসলে আপনার যে টিচার আপনাকে যাই শিখিয়েছে একদিনের জন্য, সে কিন্তু আপনার শিক্ষক। ঠিক আছে? এবং স্যার সম্মান কালকের দিলে কিন্তু সম্মান জিনিসটা পাওয়া যায়। স্যার কালকের ম্যাথ ক্লাসের আগে আমি ওই সাবজেক্ট নিয়ে মানে ওই টপিকে পারতাম না আসলে ম্যাথ, যদিও আমি স্যার মানে ট্রিপলি থেকে শেষ করছি পড়া, তারপরে মানে আমার ম্যাথে এই মানে টপিকগুলো একটু প্রবলেম ছিল। তো কালকে মানে স্যারের ক্লাস করে আমার মোটামুটি প্রায় মানে প্রবলেম শেষ। আমি যদিও এখনো প্র্যাকটিস করি না, ওটা করবো। তো আমার কাছে স্যারের পড়া ভালোই লাগছে। এখন আদার স্টুডেন্টদের কি অবস্থা আমি বলতে পারবো না, বাট তারপরও স্যার যে কয়টা স্যার আছে আমাদের অল ওকে স্যার। আমার মনে হয় না যে স্যারদের নিয়ে কমপ্লেন নেওয়াটা ঠিক হবে। না, আমার মনে হয় কমপ্লেন নেওয়া বলতে আপনাদের যেহেতু না, আমি অনেকে আমি দিচ্ছে তো স্যার, এই আমি জন্য বললাম। বেসিক্যালি জানতে চাই যে আপনাদের কারোর অনেক সময় থাকে যে আপনারা হয়তো কোঅপারেট করতে পারছেন না, হয়তো আপনাদেরকে প্রবাল স্যারকে মাঝখান থেকে দেয়া হয়েছে। আপনার এর আগে হয়তো সোহাগ স্যারের সাথে ক্লাস করেছেন, মাঝখান দিয়ে প্রবাল স্যারকে মানে পাচ্ছেন। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন, সবকিছু মিলিয়ে এই ব্যাপারটা হয়তো আমি দেখতে পারি, বাট স্যারদের নিয়ে কথা বলা ব্যাপারটা তো আসলে আমি জি এটা স্যার, এটা কোনোভাবে আমি একদম তো নেওয়ার ঠিক। যোগ্যতা রাখি না। ওনারা তো মানে টিচার তো টিচারই, তাই না? তো আর সেক্ষেত্রে বুঝার বিষয়টা যেটা স্যার, স্যার একটা কিছু করার পর আমি নিজের থেকে এফোর্ট দিয়ে বুঝার পর যদি না হয়, দেন স্যারকে বলাটাই মানে আমি মনে করি যে এটা আমার জন্য ঠিক। এখন সেটাই। অন্যরা মনে করেন হয়তো বা একটু না বুঝাই স্যারকে বলতেছে, তো নিজে থেকে যদি এফোর্ট দেয় তাহলে জিনিসটা ইজি হয়ে যায় আমার মনে সেটাই। হয়। ঠিক তো আছে স্যার, এতটুকুই ঠিক স্যার। আছে, ব্যাপারটা আমরা মাথায় রাখলাম। থ্যাংক ঠিক আছে স্যার, সবাই তাহলে থাকেন, ভালো থাকেন, আর কালকে ইনশাল্লাহ পরীক্ষা দেন। ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হচ্ছেন দেখা যাবে পরীক্ষাতে। আর এরপরে যে পরীক্ষাটা শেষ হবে, এরপরে একদিন গ্যাপ নিয়ে তারপরের দিন আমি নিয়ে আসবো আপনাদের জন্য যে নেক্সট অ্যাসাইনমেন্ট টেস্ট আছে, সেই প্ল্যানটা নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।